আমাদের ডিটারমিনিস্টিক কজটা এরকম ছিল যে মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য অনেকগুলো সিকোয়েন্স দায়ী। যে জি আমার স্যার। প্রথমে হচ্ছে একটা গাড়ির ব্রেক ফেল করলো, তারপর গাড়িটা থামতেছে না, তারপর গাছের সাথে গিয়ে বাড়ি খাইলো। ঠিক আছে, এরকম অনেকগুলা মনে করেন সিকোয়েন্স 1 হচ্ছে গাড়ির ব্রেক ফেল করছে, সিকোয়েন্স 2 হচ্ছে গাড়ি থামতেছে না, সিকোয়েন্স 3 হচ্ছে গাড়ি গাছের সাথে গিয়ে বাড়ি খাইলো। তো যেই কারণটা হচ্ছে পরবর্তী কারণটাতে সরাসরি লিড করে, মানে যেটা হইলে আপনার পরের কারণটা অবশ্যই হবে, এই ধরনের কারণগুলোকে বলা হচ্ছে ডিটারমিনিস্টিক কজ। ঠিক আছে, জি স্যার। আর যেই কারণটা হইলে পরের কারণটা হওয়ার হবে গ্যারান্টি নাই, কিন্তু হওয়ার প্রবাবিলিটি বাড়ে, এই কারণগুলোকে বলা হচ্ছে প্রবাবিলিস্টিক কজ। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে ডিটারমিনিস্টিক কজ কি আর প্রবাবিলিস্টিক কজটা কি জিনিস। আজকে দেখেন যে আমরা দুইটা এক্সাম্পল দেখছিলাম যে কারের ব্রেক ফেলিওর, মানে একটা গাড়ি যদি ব্রেক ফেল করে তাহলে হচ্ছে সেটা অ্যাক্সিডেন্ট করবে। এই ব্রেক ফেল করাটা হচ্ছে কি আপনার ডিটারমিনিস্টিক কজ। আর একটা রাস্তা হচ্ছে পিছলা, ওই পিছলা রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করতেও পারে নাও করতে পারে। এই যে রাস্তাটা পিছলা, এই আইসি রোড, এটা কোন ধরনের কজ? এটা হচ্ছে প্রবাবিলিস্টিক কজ। এখন দেখেন যে এরোপ্লেন বা আপনার এয়ারওয়েজে যে অ্যাক্সিডেন্ট গুলা হয়, এগুলা হওয়ার আপনার কিছু ক্রাইটেরিয়া দেখছে বা কার ভুলের কারণে অ্যাক্সিডেন্ট গুলো বেশি হয়। দেখা দেখা গেছে যে ফ্লাইট ক্রিউ এরর, মানে যারা হচ্ছে প্লেন চালাচ্ছে, পাইলট বা এয়ার হোস্টেস বা যারা প্লেন চালানোর সাথে সরাসরি রেসপন্সিবল, তাদের ভুলের কারণে 66% হচ্ছে আপনার এই এরোপ্লেন অ্যাক্সিডেন্ট গুলা হয়। ঠিক আছে, আর এয়ারক্রাফট এরর মানে প্লেনের কোনো যন্ত্রাংশের ত্রুটি বা মেকানিক্যাল ফেলিওর, ইলেকট্রিক্যাল ফেলিওর, এইসব ভুলের কারণে বা এইসব প্রবলেমের কারণে 14% অ্যাক্সিডেন্ট হয়। ওয়েদার, খারাপ ওয়েদারের কারণে 10% অ্যাক্সিডেন্ট হয়। এয়ার ট্রাফিক কন্ট্রোল, আপনার নিচ থেকে যে কন্ট্রোল রুম থাকে, যারা হচ্ছে প্লেন সামনে কি আছে পিছনে কি আছে, কোথায় ল্যান্ডিং করবে, ল্যান্ডিং করার সময় কোনো ওই প্রবলেম আছে কিনা, বা টেক অফ করার সময় কোনো প্রবলেম ফেস করতে হইতেছে কিনা, এই জিনিসগুলো যারা কন্ট্রোল রুম থেকে সাজেশন দেয় পাইলটকে, তাদের ভুলের কারণে হচ্ছে 5% এরর হয়, মানে 5% অ্যাক্সিডেন্ট হয়। আর মেইনটেনেন্সের ভুলের কারণে হচ্ছে 3% অ্যাক্সিডেন্ট হয়। আর অন্যান্য কারণ যেমন মনে করেন কেউ একজন প্লেনের মধ্যে বোম মারছে, বা এরকম হাইজ্যাকাররা প্লেন হাইজ্যাক করার চেষ্টা করতেছে, বা নিচ থেকে কেউ গুলি করছে প্লেনের মধ্যে, এইসব কারণ হচ্ছে 3% অ্যাক্সিডেন্ট হয়। জাস্ট এটা হচ্ছে এরোপ্লেন অ্যাক্সিডেন্টের মেইন কজ গুলো হচ্ছে সামারি করা হয়েছে। কি দেখতেছেন তাহলে সবচাইতে বেশি এরোপ্লেন অ্যাক্সিডেন্ট কেন হয়? স্যার ফ্লাইট ক্রিউ এরর। মানে যারা হচ্ছে প্লেন চালায়, মানে পাইলট বা যারা প্লেনের মধ্যে থাকে, বিমানবালা বা এয়ার হোস্টেস যারা আছে, মানে ফ্লাইট ক্রিউ যারা, এদের ভুলের কারণে হচ্ছে 66% অ্যাক্সিডেন্ট হয়। তার মানে এরোপ্লেন অ্যাক্সিডেন্ট যদি আপনি কমাইতে চান তাদের দিকে ফোকাস করতে হবে। ফ্লাইট ক্রিউ বা এদেরকে যদি আপনি ভালো মতো ট্রেনিং দিতে পারেন, বা কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন কিভাবে ট্যাকেল করতে হয়, যদি এই ব্যাপারগুলো তাদেরকে ভালো মতো বোঝানো যায়, তাহলে হয়তো এরোপ্লেন অ্যাক্সিডেন্ট আল্লাহর রহমতে অনেকটাই কমানো সম্ভব হবে। আচ্ছা, এবার দেখেন যে কজ অফ কার অ্যাক্সিডেন্ট, মানে গাড়ি অ্যাক্সিডেন্ট কেন বেশি হয় বা কি কি কারণে হইতে পারে। ইকুইপমেন্ট ফেলিওর, একটা গাড়ির ব্রেক ফেল করতে পারে, টায়ার পাংচার হইতে পারে, স্টিয়ারিং সাসপেনশন কাজ না করতে পারে টাইম মতো। এই ইকুইপমেন্ট ফেলিওর হচ্ছে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্টের বা কার অ্যাক্সিডেন্টের একটা অন্যতম মেজর কারণ। তারপর দেখেন রোড ডিজাইন, আপনার রাস্তার ডিজাইনে কোনো ফল্ট থাকতে পারে। ফল্ট গুলা কিরকম? বাংলাদেশের রাস্তার ডিজাইনের অনেক ফল আছে। ফল্ট দেখেন যে ভিজিবিলিটি। ঠিক আছে, মনে করেন এরকম একটা চৌরাস্তার মোড় আপনি আসতেছেন, আপনি হচ্ছে এখান থেকে এসে বাম দিকে টার্ন নেবেন, তো এইখানে হচ্ছে একটা বিল্ডিং বানায় রাখছে, বা এখানে একটা বিশাল বড় বিলবোর্ড টাঙায় রাখছে, যে বিলবোর্ডটার জন্য আপনার ভিজিবিলিটি অবস্টাকেল, আপনি দেখতেছেন না, একটা অবস্টাকেল ক্রিয়েট করতেছে। এই বাম এদিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা আপনি দেখতে পারতেছেন না, তার মানে কি ভিজিবিলিটি খারাপ হওয়ার জন্য বা ভিজিবিলিটি প্রবলেমের জন্য আপনি একটা অ্যাক্সিডেন্ট ফেস করতে পারেন। এটা হচ্ছে রোড ডিজাইনের ফল্ট। তারপর সারফেস, রাস্তার যে সারফেস, আমরা জানি যারা বাইক চালান তারা হচ্ছে স্কিড রেজিস্ট্যান্স টায়ার বলে না বাইকের মধ্যে, ওই ইন্ডিয়াতে অ্যাডভার্টাইজ আছে সিআর টায়ার, স্কিড জি রেজিস্ট্যান্স স্যার। টায়ার। তো রাস্তায় যদি স্কিড রেজিস্ট্যান্স না থাকে, রাস্তা যদি অনেক পিছলা হয়, বাইকাররা অনেক সময় মানে দরকার মতো ব্রেক করলেও গাড়ি থামে না, চাকাটা হচ্ছে পিছলায় যায়, পিছলায় গিয়ে আপনার বাইকের কন্ট্রোল থাকে না, বাইক উল্টায় যায় বা অ্যাক্সিডেন্ট হয়। তো রাস্তার যে রোড সারফেস ওটা যদি স্লিপারি হয় তাইলেও কিন্তু ওটা রোড ডিজাইনের একটা ফল্ট। ঠিক আছে, এই সারফেসের কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে। ট্রাফিক কন্ট্রোল ডিভাইস, আপনার ট্রাফিক কন্ট্রোল যে ডিভাইস গুলো আছে, যে সিগন্যাল, লাল বাতি, হলুদ বাতি, সবুজ বাতি, বা মনে করেন যে এই রাস্তার মধ্যে বিভিন্ন সাইন থাকে যে ইউ টার্ন নেওয়া নিষেধ, রাইট টার্ন নেওয়া নিষেধ, এই সাইন গুলো যদি উল্টাপাল্টা হয়, মানে যদি ভুল সাইন দেওয়া থাকে, একটা জায়গায় মনে করেন ইউ টার্ন নিলে প্রবলেম আছে, বাট ওই জায়গায় আপনি এরকম ইউ টার্ন নেওয়া যাবে না, এই ধরনের কোন সাইন বা সিম্বল আপনি ইউজ করেন নাই, তাহলে এখানে মানুষ কি করবে? ইউ টার্ন নিবে, এবং ইউ টার্ন নেওয়ার কারণে দেখা দিতে পারে যে অ্যাক্সিডেন্ট ফেস করতেছে। তারপর বিহেভিয়ারাল কন্ট্রোল ডিভাইসেস, মানে হচ্ছে
মানুষ বা ড্রাইভারের বিহেভিয়ার যে জিনিসগুলো কন্ট্রোল করে, এগুলা এই সাইন সিগন্যাল হইতে পারে, অথবা রাস্তার মধ্যে এরকম যদি সলিড লাইন দেওয়া থাকে যে তুমি ওভারটেক করতে পারবা না, আবার যদি এরকম ডটেড লাইন দেওয়া থাকে তার মানে কি তুমি সাবধানে ওভারটেক করতে পারো, যদি তুমি দেখো যে কোনো প্রবলেম নেই তাহলে তুমি ওভারটেক করতে পারো। তো মানুষের বিহেভিয়ার বা ড্রাইভারদের বিহেভিয়ার কন্ট্রোল করার জন্য যে মেজার গুলো আছে বা যে সিস্টেম গুলো আছে, এগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, যে একটা জায়গায় ওভারটেক করা যাবে না কিন্তু আপনি দিয়ে রাখছেন হচ্ছে ডটেড লাইন, আপনি ওভারটেক অ্যালাউ করতেছেন, তো ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হইতে পারে। এটাও একটা ডিজাইনের ফল্ট। আর একটা হচ্ছে ট্রাফিক ফ্লো। আপনি মনে করেন একটা রাস্তার মধ্যে নন মোটরাইজড ভেহিকেল এবং মোটরাইজড ভেহিকেল দুই রকমের ভেহিকেলই অ্যালাউ করতেছেন। যদি জাস্ট একটু কুমিল্লার কথা চিন্তা করেন, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে মুনাস হসপিটালের সামনে। এমনিতেই মুনাস হসপিটালের সামনে অন স্ট্রিট পার্কিং আছে, আছে না? অ্যাম্বুলেন্স দাঁড়া করায় রাখে, তারপর হচ্ছে ফলালা ফলের মানে এরকম ভ্যান গাড়ি দাঁড়া করায় রাখে, রিক্সাওয়ালা রিক্সা দাঁড়া করায় রাখে। তো এইসব কারণে তো এগুলাকে কি বলে, এগুলাকে বলে হচ্ছে রোড সাইড ফ্রিকশন, মানে যেগুলো হচ্ছে আপনার নর্মাল ট্রাফিক মুভমেন্টকে বাধা দিচ্ছে। ঠিক আছে? তো এই রোড সাইড ফ্রিকশন গুলোর কারণে এমনি তো বটলনেক ক্রিয়েট হচ্ছে। হসপিটালের সামনে আসলে জ্যামে পড়েন নাই এমন কেউ আছেন? আছেন? স্যার বুঝিনি। নাই স্যার। মুন হসপিটালের সামনে দিয়ে যাওয়ার সময় আপনার কোনোদিন স্যার 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট জ্যামের মধ্যে বসে থাকতে হয় নাই? কুমিল্লাতে থাকেন যারা, আপনারা কি এরকম আছেন যে মানে মুন হসপিটালের সামনে দিয়ে একদম খুব ভোরে বা সন্ধ্যার পরে 8টা 9টা বাদে নর্মাল টাইমে দুপুরবেলা বা মানে বিকালের টাইম গুলোতে মুন হসপিটাল ক্রস করছেন কিন্তু জ্যামে বসা লাগে না, এরকম কেউ আছেন? জি স্যার। মানে আপনি জ্যাম ফেস করেন নাই, মুন হসপিটালের সামনে দিয়ে আপনি মানে একদম সরাসরি চলে জি যেতে স্যার। পারছেন? জি স্যার। আমি পারি বাইক না। আমি প্রত্যেকদিন দুপুরে স্যার। বাইক সিপা সুপা দিয়ে ঢুকে গেছেন আপনি। না স্যার চিপা চাপা না, ফ্রি রাস্তা ছিল স্যার এই কিছুদিন আগে স্যার। আপনার কথা বলে লাভ সপ্তাহখানেক নেই, আগে। বাইকার রইতেছে গিয়া আরো খারাপ। স্যার এটা মাঝে মধ্যে থাকে স্যার, এটা সবসময় থাকে না, মাঝে হালকা মধ্যে পাতলা। থাকে। আর বাইকাররা তো মাশাআল্লাহ মানে রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে ফুটপাত দিয়ে গাড়ি টানবে। মুস্তাফিজ আর না ইয়া স্যার, আসি না স্যার আমরা এমন করি না স্যার, আমরা ভালো স্যার। আপনারা ভালো, আচ্ছা ঠিক আছে, এমন কইরেন না, কারণ ফুটপাতের মানে ফুটপাতটা কাদের জন্য দেয়া হইছে? পথচারী যারা হেঁটে হেঁটে যাবে। হ্যাঁ, কারণ দেখা যায় যে এরকম যদি বাইক চালায় তাহলে পেডিস্ট্রিয়ানরা ঠিকমতো আসলে হাঁটতে পারে না, কমফোর্টেবল ফিল করে না, বা দেখা যায় যে যারা বাইক চালায় তারা তো থামে না, সামনে যদি কেউ হাঁটতে থাকে জোরে জোরে হর্ন মারে, হর্ন মেরে সরতে বলে, সরা লাগে, তারপর বাইকার খুশ করে টান মারে। তো এই জিনিসগুলো আর কি ঠিক না। যাই হোক, তো এই যে হসপিটালের সামনে আপনার গাড়ি প্লাস হচ্ছে অটো রিক্সা, নর্মাল রিক্সা সব একসাথে চলতেছে, মানে মোটরাইজড ভেহিকেল, নন মোটরাইজড ভেহিকেল, হাই স্পিড ভেহিকেল, লো স্পিড ভেহিকেল, সব একসাথে চলার কারণে দেখা যায় কি যে একটা গাড়ি মনে করেন আস্তে আস্তে যাইতেছে, তার সামনে দিয়ে একটা অটো রিক্সা হঠাৎ করে টুস করে ঘুরায় ফেলাইলো। সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে অটো রিক্সা গুলা। অটো রিক্সার ড্রাইভার গুলা যখন অটো রিক্সা ঘুরায় কোনো কিছু খেয়াল করে না, দেখবেন আপনি বাইক চালাইতেছেন আপনার সামনে দিয়ে ঠাস করে ঘুরাই দিচ্ছে। তো এই ধরনের মোটরাইজড আর নন মোটরাইজড ভেহিকেলের মানে কম্বিনেশনের কারণে বা মিক্স আপের কারণে একটা ফ্লোর মধ্যে এটাও একটা রোড ডিজাইনের ফল্ট। মানে বলে দেওয়া উচিত ছিল যে এই পার্টিকুলার রোডটা কোনো নন মোটরাইজড ভেহিকেল ইউজ করতে পারবে না, শুধুমাত্র গাড়ি ড্রাইভার, বাইকার যারা আছে, সিএনজি আছে যারা, তারা ইউজ করতে পারবে। বাট এরকম যেহেতু সেপারেট করা হয়নি, একই রাস্তার মধ্যে আপনি মোটরাইজড প্লাস নন মোটরাইজড ভেহিকেলের মুভমেন্ট এলাও করতেছেন, তো আপনার ডিজাইনের ফল্ট এবং অ্যাক্সিডেন্ট হইতেই পারে। ঠিক আছে? তো ট্রাফিক ফ্লো হচ্ছে এভাবে একটা অ্যাক্সিডেন্ট অ্যারেজ করতে পারে। তারপর দেখেন রোড মেইনটেনেন্স, সারফেস কন্ডিশন, পথহোল। রাফি, রাফি শুনতেছেন? এবার কই গেল? আপনারা কি আছেন না সবাই চলে গেছেন? আছি স্যার। আসি স্যার। এই সারফেস কন্ডিশন পথহোলের শিকার হইতেছে কি আমি আর রাফি। ঠিক আছে? রাস্তার মধ্যে গর্ত আছে, এই গর্ত রিপেয়ার করে না অনেক সময়। এই গর্তের মধ্যে যদি আমাদের গাড়ির চাকা পড়ে তাহলে কি আমরা গাড়ি কন্ট্রোল করতে পারি না, তাহলে কি আপনার এই পথহোলের কারণে অনেক অ্যাক্সিডেন্ট হইতে পারে না? জি স্যার। হইতে পারে না। তারপর সল্টিং এন্ড স্যান্ডিং, আপনার রাস্তায় অনেক সময় এরকম বাইরের দেশগুলোতে হচ্ছে যখন বরফ পড়ে, বরফ গুলাকে তাড়াতাড়ি গলানোর জন্য হচ্ছে লবণ ছিটায়, এরকম লবণের ট্রাক যায়, লবণ ছিটায় যায়। তো ওই লবণ ছিটালে রাস্তা কি পিছলা হয়ে যায়, বা রাস্তার মধ্যে অনেক সময় এরকম বালি পড়া থাকে, কনস্ট্রাকশন সাইটের পাশে দেখা যায় যে সাইটের বালি হচ্ছে রাস্তার মধ্যে চলে আসছে। তো রাস্তায় যদি এরকম বালি থাকে বা যদি সল্ট থাকে তাহলে অনেক সময় আমাদের সাইকেল বলেন বা বাইক বলেন এগুলোর চাকা হচ্ছে ভালো মতো গ্রিপ করতে পারে না, পিছলায় যায়, তখন একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। তারপর মেইনটেনেন্স অ্যাক্টিভিটি, দেখা যায় যে রাস্তার মধ্যে এরকম অনেক সময় ম্যানুয়ালের ঢাকনা খোলা আছে, ঢাকনা খুলে রিপেয়ার করতেছে, কোনো লাল পতাকা দেয় নাই বা কোনো আপনার আগে থেকে কোনো সতর্কতা দেয় নাই, তো ওই গর্তের মধ্যে গাড়ি পড়তে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে। তারপর কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি, রাস্তার পাশে এরকম অনেক সময় বিভিন্ন জিনিসপত্র বানায়, মানে গর্ত খুঁড়ে ওয়াসা আছে, তারপর এরকম যারা আপনার পানি লাইনের কাজগুলো করে তারা রাস্তার পাশে এরকম বিভিন্ন রকমের গর্ত টর্ত খুঁড়ে কনস্ট্রাকশনের কাজ করে।
তো এইসব কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে, রোড মেইনটেনেন্সের ভুলের কারণে। তারপর দেখেন ওয়েদার কন্ডিশন, মানে যদি খারাপ ওয়েদার বা মানে আপনার অ্যাডভার্স ওয়েদারের কারণেও আপনার স্নো, রেইন, উইন্ড, ফগ, কুয়াশা, অনেক সময় কুয়াশার কারণে সামনে কি আছে দেখা যায় না, অনেক সময় আপনার বরফের কারণে রাস্তা পিছলা হয়ে যায়, অনেক সময় জোরে বৃষ্টি হইলেও আমরা সামনে কি আছে দেখতে পারি না। তো এইসব কারণে এনভায়রনমেন্টাল কারণেও আপনার কার অ্যাক্সিডেন্ট হইতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আরেকটা হচ্ছে ড্রাইভার বিহেভিয়ার, গাড়িটা যে ড্রাইভ করতেছে ওই ড্রাইভারের বিহেভিয়ারের কারণে অ্যাক্সিডেন্ট হয়। যেমন স্পিডিং, সে যদি অনেক জোরে গাড়ি চালাইতে চেষ্টা করে, বা ভায়োলেশন অফ রুলস, সে যদি রাস্তার নিয়ম কানুন গুলো না মানে, তাহলেও কি হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে। তাহলে মানে এরোপ্লেন অ্যাক্সিডেন্ট কেন হয় আর কার অ্যাক্সিডেন্ট কেন হয়, কারণগুলা কি মানে মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এবং কারণগুলো থাকবে কিন্তু স্যার। ডিফারেন্ট, মানে একটার সাথে কিন্তু আরেকটার কোনো মিল নাই। মানে এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশিরভাগ কাদের ভুলের কারণে, ফ্লাইট ক্রিউদের ভুলের কারণে। ভুলের আর কারণে। কার অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন রকমের ফেলিওর, মেকানিক্যাল ফেলিওর, রোড ডিজাইনের ভুল, রোড মেইনটেনেন্সের ভুল, ওয়েদার কন্ডিশন, তারপর হচ্ছে ড্রাইভারদের বিহেভিয়ারের কারণে। এইসব কারণে হচ্ছে আমাদের এই রোড অ্যাক্সিডেন্ট গুলা বেশি হয় বা কার অ্যাক্সিডেন্ট গুলা বেশি হয়। আচ্ছা, এখন দেখেন যে এই যে আমরা এই চ্যাপ্টারটাতে অ্যাক্সিডেন্ট মডেল পড়বো বলছি, অ্যাক্সিডেন্ট মডেল পড়ার অবজেক্টিভ বা উদ্দেশ্যটা কি আমরা অলরেডি জানি। আমাদের অবজেক্টিভ হচ্ছে দুইটা। অ্যাক্সিডেন্ট মডেলের দুইটা অবজেক্টিভ কি কি বলছিলাম মনে আছে? প্রথমটা হচ্ছে অ্যাক্সিডেন্টটা কার কারণে হয়েছে তার উপরে কি করা, তার উপরে ব্লেম দেয়া, দোষ চাপায় দেয়া। আর দুই নাম্বারটা হচ্ছে প্রিভেনশন, আমি যেন ফিউচারে সেম ধরনের অ্যাক্সিডেন্ট আর ফেস না করি, বা কোন ধরনের রেগুলেটরি মেজার বা কোন ধরনের সেফটি সিস্টেম আমি ইন্ট্রোডিউস করলে ভবিষ্যতে অ্যাক্সিডেন্ট কমানো সম্ভব হবে, এটা বোঝা। এই দুইটা হচ্ছে আমার অ্যাক্সিডেন্টের মডেলিং এর মেইন অবজেক্টিভ। বাট এখানে দেখেন যে অ্যাক্সিডেন্ট মডেলের অবজেক্টিভ গুলো আরেকটু ডিটেলস বলছে যে আপনার প্রথমটা হচ্ছে দেখেন টু অ্যাসাইন ব্লেম ফর অ্যান অ্যাক্সিডেন্ট, এটা তো অলরেডি আমরা জানি যে কারোর উপর দোষ চাপায় দেয়া। তারপর হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড ওয়াই অ্যাক্সিডেন্ট হ্যাপেন সো দ্যাট সিমিলার অ্যাক্সিডেন্ট মে বি প্রিভেন্টেড ইন দ্য ফিউচার, মানে বোঝা যায় কেন অ্যাক্সিডেন্টটা হয়েছে যেন ভবিষ্যতে এগুলা প্রিভেন্ট করা যায়। তারপর হচ্ছে দেখেন যে প্রেডিকশন এন্ড প্রিভেনশন, মানে হচ্ছে টু আইডেন্টিফাই পটেনশিয়াল ডেভিয়েশন এন্ড ফেলিওর that may lead to accident in new or existing technical and socio-technical system। মানে বর্তমানে মনে করেন আপনার রাস্তায় কোন একটা ট্রাফিক রুল বা ট্রাফিক মেজার মানে ট্রাফিক সিস্টেম অলরেডি অ্যাডপ্ট করা আছে যে ওই রাস্তাতে ডান দিকে টার্ন নেওয়া যাবে না, বা ওই রাস্তাতে হচ্ছে এরকম লেন চেঞ্জ করতে পারবে না। এই নিয়মগুলো অলরেডি আছে মনে করেন। তো এই এক্সিস্টিং নিয়মগুলো ডেভিয়েশন বা বিচ্যুতি হইলে, বা বিচ্যুতি কতটুকু হইলে, কত পার্সেন্ট ডেভিয়েশন হইলে আপনার এই ডেভিয়েশনটা হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের দিকে ধাবিত করতেছে, একটা অ্যাক্সিডেন্ট ক্রিয়েট করতেছে, এই ব্যাপারগুলো বোঝাটা বা প্রেডিক্ট করাটা হচ্ছে অ্যাক্সিডেন্ট মডেলিং এর একটা উদ্দেশ্য। ঠিক আছে, তারপর দেখেন টু প্রপোজ changes to existing or new technical and socio-technical system to prevent deviation and failure that may lead to accident। মানে যেই ধরনের ডেভিয়েশন হইলে আপনার একটা অ্যাক্সিডেন্ট ক্রিয়েট হচ্ছে বা একটা অ্যাক্সিডেন্ট কজ, মানে যেই ধরনের ডেভিয়েশন গুলো একটা অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, কোন ধরনের সোশিও টেকনিক্যাল বা সামাজিক ব্যবস্থা বা এরকম রেগুলেটরি মেজার বা কোন ধরনের স্টেপ গুলা নিলে এই ডেভিয়েশন গুলা হচ্ছে আপনি থামাইতে পারবেন, এটাও হচ্ছে অ্যাক্সিডেন্ট মডেলিং এর আরেকটা উদ্দেশ্য। তাহলে মোটামুটি আমরা চারটা উদ্দেশ্য দেখলাম অ্যাক্সিডেন্ট মডেলিং এর, বা চারটা অবজেক্টিভ দেখলাম। একটা হচ্ছে কে অ্যাক্সিডেন্টের জন্য দায়ী তাকে ব্লেম দেয়া, দুই নাম্বার হচ্ছে কোন কারণগুলোতে অ্যাক্সিডেন্ট গুলা হচ্ছে, এই অ্যাক্সিডেন্ট গুলা রেগুলেটরি মেজার বা কি প্রিভেন্টিং মেজার নেওয়া যাইতে পারে এগুলো প্রিভেন্ট করার জন্য, এটা বুঝা। তিন নাম্বার হচ্ছে ডেভিয়েশন, মানে কোন কোন ডেভিয়েশন গুলার কারণে আপনার মনে করেন এই যে এক্সিস্টিং রুল গুলো আছে, এই এক্সিস্টিং রুল গুলো থেকে কি পরিমাণ ডেভিয়েশন হইলে বা কি ডেভিয়েশন হইলে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইটা বুঝা। আর চার নাম্বার হচ্ছে কোন ধরনের রেগুলেটরি মেজার বা কোন ধরনের সোশিও টেকনিক্যাল বা সোশ্যাল মেজার্স নিলে এই ডেভিয়েশন গুলো প্রিভেন্ট করা পসিবল হবে, এইটা বুঝা। ঠিক আছে, তো তার মানে চার নাম্বারটা হচ্ছে আসলে কোন ধরনের মেজার নিলে এই ডেভিয়েশন গুলো প্রিভেন্ট হবে, এটা বোঝা। এটা হচ্ছে চার নাম্বার কারণ আমাদের, বা চার নাম্বার অবজেক্টিভ অ্যাক্সিডেন্ট মডেলিং। বুঝতে পারছেন? আরো কিছু অবজেক্টিভ আছে দেখেন, কোয়ান্টিফিকেশন, মানে কোনো কিছু একটা পরিমাপ বাইর করা। কিসের পরিমাপ আপনি বাইর করবেন? আপনি বাইর করবেন যে এই যে ডেভিয়েশন গুলো হচ্ছে, এই ডেভিয়েশন গুলোর এক্স্যাক্টলি কত পার্সেন্ট ডেভিয়েশন হচ্ছে। দেখেন, টু এস্টিমেট প্রবাবিলিটিস অফ ডেভিয়েশন এন্ড ফেলিউরস দ্যাট মে লিড টু অ্যাক্সিডেন্ট, মানে ডেভিয়েট হওয়ার প্রবাবিলিটি কত পার্সেন্ট এবং এই প্রবাবিলিটিটার জন্য কত পার্সেন্ট অ্যাক্সিডেন্ট হইতে পারে, এই জিনিসগুলো বোঝা হচ্ছে অ্যাক্সিডেন্ট মডেলিং এর আরেকটা উদ্দেশ্য। তার মানে 5 নাম্বার উদ্দেশ্য হচ্ছে কোয়ান্টিফিকেশন, আপনি প্রবাবিলিটি বা সম্ভাব্যতা বাইর করবেন অ্যাক্সিডেন্ট হওয়ার। আর
আরেকটা কারণ হচ্ছে টু প্রোভাইড ইনপুট টু কোয়ান্টিটিভ রিস্ক অ্যাসেসমেন্ট। আপনি যে একটা অ্যাক্সিডেন্টের রিস্ক অ্যাসেসমেন্ট করবেন বা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার মানে একটা রাস্তায় মনে করেন আপনি অটো রিকশা অ্যালাউ করতেছেন, তো অটো রিকশা অ্যালাউ করার জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার রিস্ক কত পার্সেন্ট বাড়তেছে, এই রিস্ক অ্যাসেসমেন্টের জন্য কিছু ইনপুট লাগে। আমরা জানি যে রিস্ক অ্যাসেসমেন্টের জন্য অ্যাক্সিডেন্ট নাম্বার, এনভায়রনমেন্ট কন্ডিশন, বিভিন্ন রকম মানে কত মানুষ মারা গেছে, কতজন আহত হয়েছে, বিভিন্ন রকমের ইনপুট লাগে বা বিভিন্ন রকমের ডাটা লাগে। এই ডাটাগুলা কালেক্ট করা হচ্ছে আমাদের অ্যাক্সিডেন্ট মডেলিং এর আরেকটা উদ্দেশ্য বা আরেকটা অবজেক্টিভ। তাহলে আমরা টোটাল 6টা অবজেক্টিভ দেখলাম। মনে থাকবে 6টা অবজেক্টিভ? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আশা করি মনে থাকবে। আচ্ছা, এখন দেখেন আমরা অনেক থিওরি পড়ছি, আমাদের এখন জাস্ট এই অ্যাক্সিডেন্ট মডেলিং এর লাস্ট টপিক হচ্ছে আমরা কিছু অ্যাক্সিডেন্ট মডেল নিয়ে ডিসকাস করব। অ্যাক্সিডেন্ট মডেল অনেক রকম আছে, মানে অ্যাক্সিডেন্ট মডেল মানে বইলা শেষ করা যাবে না। যদি পড়তে যাই আপনার 20 থেকে 25 রকম বা 30 রকমের অ্যাক্সিডেন্ট মডেল আছে। এতগুলা বা এত টাইপের অ্যাক্সিডেন্ট মডেল সম্পর্কে আসলে আলোচনা করা সম্ভব না। আমি হচ্ছে একদম নরমাল 5 থেকে 6টা মডেল একটু হালকার উপর ঝাপসা বুঝাই দিব, আশা করি বুঝবেন। এবং ইনশাআল্লাহ ফিউচারে যদি কেউ ট্রান্সপোর্টেশন নিয়ে থিসিস করেন বা মাস্টার্স করতে যান, যখন এই রিলেটেড পেপার গুলো পড়বেন তখন হচ্ছে অ্যাক্সিডেন্ট মডেল গুলো দেখলে আশা করি বুঝবেন বা হয়তো মনে পড়বে যে আমরা এরকম আন্ডার গ্রেডে দেখছিলাম এই মডেল গুলা কেমনে কাজ করে বা এই মডেলটা কিভাবে বুঝতে হয়, হয়তো জিনিসগুলো মাথায় আসবে তখন। একদম যে 100% ক্লিয়ারলি বুঝবেন ব্যাপারটা এরকম না, বাট ট্রাই করেন বোঝার জন্য। দেখেন বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট মডেলের মধ্যে প্রথম মডেলটাকে বলা হচ্ছে এনার্জি এন্ড ব্যারিয়ার মডেল। ঠিক আছে, জাস্ট একটু নামটা মনে রাখেন, নামটা কি? এনার্জি এন্ড ব্যারিয়ার মডেল। উদাহরণ আমার এটা হ্যাং করছে, আরে নামটা হচ্ছে এটা কাজ করতেছে না কেন? এনার্জি এন্ড ব্যারিয়ার মডেল। তো এনার্জি এন্ড ব্যারিয়ার মডেলে একটা অ্যাক্সিডেন্টকে বা একটা অ্যাক্সিডেন্ট সিনারিও, একটা জায়গায় মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হইছে, অ্যাক্সিডেন্টটা কিভাবে হইছে এই জিনিসটা যখন আপনি ব্যাখ্যা করতে যাবেন এই এনার্জি এন্ড ব্যারিয়ার মডেলের সাহায্যে, আপনি পুরা জিনিসটাকে 3টা ভাগে ভাগ করবেন। কয়টা ভাগে ভাগ করবেন? 3টা ভাগে স্যার। 3টা ভাগে ভাগ করবেন। মনে করেন আপনি একটা অ্যাক্সিডেন্ট সিনে গেছেন, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে মনে করেন, তো ইনভেস্টিগেটর হিসেবে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে। আপনি ওইখানে গিয়ে পুরা ঘটনাটাকে 3টা স্টেপে বা 3টা ক্যাটাগরিতে ভাগ করার চেষ্টা করবেন। ঠিক আছে, ক্যাটাগরিগুলো কি কি? প্রথম ক্যাটাগরিটা হচ্ছে এনার্জি। সেকেন্ড ক্যাটাগরিটা কি বলেন তো? আমাদের এই মডেলটার নাম কি? এনার্জি ব্যারিয়ার মডেল না? জি স্যার। সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে বা সেকেন্ড স্টেপটা হচ্ছে ব্যারিয়ার, আর থার্ড স্টেপটা হচ্ছে অ্যাসেট। ঠিক আছে, তো এই মডেলে একটা পিডিএফ এ দেখা যেতে স্যার। হ্যাঁ, এই মডেলে যেটা করা হয় সেটা হচ্ছে আপনার প্রথমে চিন্তা করা হয় এনার্জি বলতে আসলে এখানে বোঝানো হয় হ্যাজার্ড। হ্যাজার্ড মানে কি? হ্যাজার্ড মানে হচ্ছে এরকম কোনো কিছু যেটা হচ্ছে মানুষের ইনজুরি বা কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। হ্যাজার্ডিয়াস সাবস্টেন্স কি হইতে পারে? আপনার ফুয়েল, তারপর হচ্ছে অনেক সময় উড, তারপর হচ্ছে আপনার ফায়ার, আগুন, তারপর হচ্ছে মানে যে জিনিসগুলো একটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে এগুলো হচ্ছে হ্যাজার্ড। এগুলাকে নরমালি হচ্ছে এনার্জি বলে বা সোর্স, মানে একটা উৎস যেই সোর্স থেকে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট আসলে স্টার্ট হইতে পারে। তো এই হ্যাজার্ড থেকে আপনার অ্যাসেটকে যেই জিনিসটা হচ্ছে প্রোটেক্ট করে বা এই হ্যাজার্ডটাকে অ্যাসেটের কাছে পৌঁছাইতে যে জিনিসটা বাধা দেয় এই জিনিসটাকে বলে হচ্ছে কি? ব্যারিয়ার বলে। এখন এই ব্যারিয়ার হইতে পারে ফিজিক্যাল ব্যারিয়ারও হইতে পারে, আবার অর্গানাইজেশনাল ব্যারিয়ারও হইতে পারে। মনে করেন বাইরে প্রচন্ড রকমের ঘূর্ণিঝড় হচ্ছে বা বাইরে প্রচন্ড রকমের বজ্রপাত হইতেছে বা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি থেকে আপনাকে প্রোটেক্ট করতেছে কোন জিনিসটা বা কোন ব্যারিয়ারটা? আপনার বাসা। এই যে বৃষ্টি বা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস এই জিনিসগুলো থেকে আপনাকে প্রোটেক্ট করতেছে কে? বাসা। আপনার বাসা। তাহলে আপনার বাসা হচ্ছে ব্যারিয়ার। ঘূর্ণিঝড় বা বৃষ্টি বা জলোচ্ছ্বাস এগুলো হচ্ছে এনার্জি সোর্স বা হ্যাজার্ডিয়াস সোর্স। আপনার বাসা হচ্ছে ব্যারিয়ার। আর অ্যাসেট কে এখানে? স্যার আমি
আপনি নিজে, হ্যাঁ ঠিক আছে। মানে এই এনার্জি বা হ্যাজার্ডিয়াস সোর্সটা হচ্ছে যে জিনিসটার ক্ষতি করে বা যার ক্ষতি করে সেই হচ্ছে অ্যাসেট। এবং এটা আপনি হইতে পারেন, আপনার বাসার টিভি, ফ্রিজ, সম্পত্তি, মালামাল সবকিছু হইতে পারে, ঠিক আছে। ইভেন এনভায়রনমেন্টাল যে জিনিসপত্র, গাছপালা, নদী নালা, খালবিল, এগুলোও অ্যাসেট। এগুলোর যদি ক্ষতি হয় এগুলোও কি, এগুলোও অ্যাসেট, ঠিক আছে। তাহলে এনার্জি ব্যারিয়ার মডেলটা মোটামুটি তাহলে বুঝতে পারছেন আশা করি। যে তো এনার্জি ব্যারিয়ার মডেলে যেটা করা হয় দেখেন, এই এনার্জি ব্যারিয়ারের কাছে বা সরি এই এনার্জি হচ্ছে অ্যাসেটের কাছে পৌঁছাইতে একটা রাস্তা বা একটা পাথ লাগে, ঠিক আছে। এই পাথটাকে বলে হচ্ছে এনার্জি, এটাকে কি বলে বুঝলা গেছে, দাঁড়ান দেখেন আমরা একটু এখান থেকে দেখি এনার্জি ব্যারিয়ার মডেলটা পিডিএফ এর মধ্যে কি বলছে একটু দেখি, তাহলে হয়তো যে জিনিসগুলো বলি নাই ওই জিনিসগুলো বলা হয়ে যাবে। Energy and barrier model are based on the idea that accidents can be understood and prevented by focusing on dangerous energies. Dangerous energy মানে কি? আগুন। এই আগুন একটা হ্যাজার্ডিয়াস বা একটা ডেঞ্জারাস এনার্জি। বাইরে অনেক জোরে বজ্রপাত হচ্ছে, বজ্রপাত, লাইটেনিং, এটা একটা ডেঞ্জারাস এনার্জি। বাইরে অনেক জোরে ঘূর্ণিঝড় হচ্ছে, এটা একটা ডেঞ্জারাস এনার্জি। তো এই এনার্জি and the means by which such energies can reliably be separated from the vulnerable target. vulnerable টার্গেট কারা? আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সম্পত্তি মানে যেগুলো আছে অ্যাসেট টেসেট, এগুলো হচ্ছে vulnerable টার্গেট। এই এনার্জি আর vulnerable টার্গেটের মাঝখানে যে জিনিসটা অবস্টাকেল ক্রিয়েট করতেছে এটাকে বলা হচ্ছে ব্যারিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে গিবসন নামে আর হার্ডন নামে দুইজন বিজ্ঞানী হচ্ছে 1961 সালে, 70 সালে, 80 সালে এগুলা নিয়ে তারা মানে গবেষণা করছিল বা তারা থিওরি দিছিল। এখানে দেখেন যে এনার্জি সোর্স বা যেটাকে আমরা হ্যাজার্ডিয়াস সোর্স বলতেছি বা এনার্জি বলতেছি, এটা কি দেখেন, most systems have a range of energy source. The energy sources correspond to hazards as shown in figure 8.2. দেখেন একটা ফিগার আছে এখানে, এই যে দেখেন এই ফিগারটা দেখলে হয়তো আর একটু বুঝবেন ভালো মতো। ফিগারটা কই গেল? উপরে দেয়া আছে মনে হয়, এই যে দেখতেছেন, এই হচ্ছে আমাদের হ্যাজার্ড। এটা মনে করুন একটা বিস্ফোরণ হইতে পারে, একটা দুর্ঘটনা হইতে পারে, কারেন্টের দুর্ঘটনা হইতে পারে, ট্রান্সফরমার বাস্ট হইতে পারে, আগুন লাগতে পারে, সিলিন্ডার বাস্ট হয়ে, যে কোনো রকমের হ্যাজার্ড। আর এটা হচ্ছে আমাদের অ্যাসেট। তো এই হ্যাজার্ডের অ্যাসেটে পৌঁছানোর জন্য যে জিনিসটা বাধা দিচ্ছে এটাকে বলা হচ্ছে ব্যারিয়ার। তো কি বললাম, এই ব্যারিয়ারটা ফিজিক্যাল ব্যারিয়ার হইতে পারে, অর্গানাইজেশনাল ব্যারিয়ার হইতে পারে, বা যে কোনো একটা সিস্টেম হইতে পারে যে জিনিসটা হচ্ছে বাধা দেয়, ঠিক আছে, এই হ্যাজার্ডকে অ্যাসেটের কাছে পৌঁছাইতে। আচ্ছা এবার দেখেন এখানে the energy barrier model is the reason why we say that hazards often can be associated with energy in one form or another. মানে এনার্জি মানে হ্যাজার্ড, হ্যাজার্ড মানেই এনার্জি। আচ্ছা দেখেন, আপনি যদি চিন্তা করেন যে একটা বাসায় কারেন্ট চলে গেছে, তো ওইখানে হচ্ছে আপনার বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার জন্য আপনি জেনারেটর ইউজ করতেছেন। জেনারেটর এখানে কি এনার্জি সোর্স না? অথবা মনে করেন একটা লঞ্চে চলে, ওই লঞ্চের মধ্যে যে কারেন্ট থাকে বা লঞ্চের যে ইঞ্জিন চলতেছে, এই কারেন্টের সোর্স কি লঞ্চের মধ্যে? বলতে পারবেন? তেল। জেনারেটর থাকে লঞ্চে, বড় বড় দুইটা জেনারেটর থাকে বা একটা জেনারেটর থাকে, ঠিক আছে। লঞ্চে জেনারেটর রুম থাকে আলাদা। এটা কি জানেন কেউ? আমি জানতাম না আগে, আমি কয়েকদিন আগে জানছি। লঞ্চে বড় বড় জেনারেটর মানে সম্ভবত থাকে জেনারেটর, ইঞ্জিন রুম থাকে এটা তো শিওর, ঠিক আছে। জি স্যার, থাকে থাকে নিচে অনেক বড় বড়। আচ্ছা হ্যাঁ মনে হয় থাকে, যদি মানে আমি শিওর না, যদি সন্দেহ থাকে তাহলে গুগলে ঢুকে হচ্ছে এরকম আহ বড় বড় কিছু লঞ্চ আছে ঢাকা থেকে বরিশালে যায়, কি জানি নাম, দেখছি এমবি, থাকে। এমবি সুন্দরবন, এমবি আর কি কি জানি আছে। এই লঞ্চ গুলার রিভিউ ভিডিও দেখেন তাইলে দেখবেন যে জেনারেটর রুম দেখা যায়। তো এই জেনারেটরে আপনার মানে কোন রকমের টেকনিক্যাল ফেলিয়ার হইতে পারে না, জেনারেটর বাস্ট হইতে পারে, জেনারেটর থেকে আগুন লাগতে পারে, অনেক কিছু হইতে পারে। তো একটা জেনারেটর তো নরমালি এনার্জি সোর্স, বাট এটা থেকে যখন আগুন ছড়াচ্ছে তখন এটা কি একটা হ্যাজার্ডের সোর্স হয়ে গেল না? তো এই জন্যই বলা হয়েছে যে এনার্জি মানেই হচ্ছে আসলে হ্যাজার্ড, মানে এনার্জি সোর্স গুলোই হচ্ছে হ্যাজার্ডিয়াস সোর্স। আচ্ছা এবার দেখেন যে ব্যারিয়ার ওয়াজ ডিফাইন্ড ইন চ্যাপ্টার 2, যাই হোক আমরা দেখি নাই। ফিজিক্যাল অর ইঞ্জিনিয়ারিং সিস্টেম অর
human action that is implemented to prevent, control, or impede energy release from reaching the asset and causing harm. মানে ব্যারিয়ার হচ্ছে এমন একটা জিনিস যেটা ফিজিক্যাল হইতে পারে, আপনার মানুষের কোন রকমের কোন একটা স্টেপ হইতে পারে, বা কোন একটা টেকনিক্যাল মেজার হইতে পারে, যেই পদক্ষেপটা নিয়ে আপনি এই হ্যাজার্ডিয়াস সাবস্টেন্স গুলাকে অ্যাসিডের কাছে পৌঁছাইতে বাধা দিচ্ছেন, এটাই হচ্ছে ব্যারিয়ার। ঠিক আছে, এটা নিয়ে তেমন বলার কিছু নাই, এগুলো একটু নিজে দেখে নিয়েন। আমি হচ্ছে এরপরে দেখেন এনার্জি পাথ বলে একটা, এই যে এনার্জি পাথওয়ে, these are the pathway from the energy source to the vulnerable asset which may go through air, pipe, wire and so on. মানে আপনার হ্যাজার্ডিয়াস সোর্স থেকে যেই রাস্তা বা যেই পাথটা ইউজ করে হচ্ছে এই হ্যাজার্ডিয়াস সোর্সটা হচ্ছে অ্যাসিডের কাছে পৌঁছায়, সেটা হইতে পারে বাতাস, কোন একটা পাইপের মাধ্যমে হইতে পারে, ওয়্যার বা তারের মাধ্যমে হইতে পারে। এই মাধ্যমগুলোকে বলা হচ্ছে এনার্জি পাথওয়ে। ঠিক আছে, আর অ্যাসেট তো জানেনই যে দা অ্যাসেট দ্যাট আর এক্সপোজ টু দা এনার্জি মে বি পিপল, মানুষজন হইতে পারে, প্রপার্টি হইতে পারে, এনভায়রনমেন্ট হইতে পারে এন্ড সো অন। ঠিক আছে, তাহলে আমরা এনার্জি ব্যারিয়ার মডেল সম্পর্কে কিছুটা হালকা পাতলা আইডিয়া পাইছেন না? মানে এনার্জি ব্যারিয়ার মডেলে আপনি যখন কোন একটা অ্যাক্সিডেন্ট সিনারিও বা একটা অ্যাক্সিডেন্টকে এক্সপ্লেইন করতে যাবেন, আপনি চিন্তা করবেন চারটা জিনিস। প্রথমে চিন্তা করবেন এনার্জি সোর্সটা কি ছিল, মানে কোত্থেকে দুর্ঘটনার যে হ্যাজার্ডিয়াস সাবস্টেন্স এটা কোত্থেকে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এনার্জি সোর্স। তারপর চিন্তা করবেন যে এই এনার্জি সোর্স আর অ্যাসেট, মানে আমার এই অ্যাক্সিডেন্টের কারণে যাদের ক্ষয়ক্ষতি হইতে পারে বা যেই জিনিসটার ক্ষয়ক্ষতি হইতে পারে তারা হচ্ছে অ্যাসেট। আপনি চিন্তা করবেন যে এখানে কার কার ক্ষয়ক্ষতি হয়েছে বা অ্যাসেট আসলে কি ছিল। তারপর হচ্ছে আপনি চিন্তা করবেন যে এই এনার্জি সোর্সটা অ্যাসেটের কাছে পৌঁছাইতে কোনো ব্যারিয়ার ছিল নাকি ছিল না, আর যদি কোনো ব্যারিয়ার থাকতো তাহলে আসলে কোন ধরনের ব্যারিয়ারটা এখানে পসিবল ছিল। ঠিক আছে, তারপর আপনি চিন্তা করবেন যে এনার্জি পাথওয়ে, মানে হচ্ছে এই এনার্জি সোর্সটা থেকে এই অ্যাসেটের কাছে আসলে এই হ্যাজার্ডটা কেমনে পৌঁছাইছে, এবং ওই পাথওয়েটার মানে ব্যারিয়ারটা কোথায় দিতে হবে, ওই পাথওয়েটাকে বন্ধ করার জন্যই তো আপনার ব্যারিয়ারটা দিতে হবে। তো এভাবে করে আপনি একটা অ্যাক্সিডেন্ট সিনারিও চিন্তা করতে পারেন, এবং যদি একটা অ্যাক্সিডেন্টের মধ্যখানে কোনো ব্যারিয়ার না থাকে, যেটা থাকলে আসলে অ্যাক্সিডেন্টটা প্রিভেন্ট করা পসিবল হইতো, তাহলে আপনি নতুন ধরনের কোনো ব্যারিয়ার ইন্ট্রোডিউস করতে পারেন একটা অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করার জন্য। জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। স্যার আচ্ছা, একটু এখান থেকে কিন্তু আপনাদের ওই যে সৃজনশীল টাইপের কোশ্চেন হইতে পারে। আমি একটা অ্যাক্সিডেন্টের সিনারিও বলে দিব যে একটা গাড়ি চলতেছিল, চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়েছে, এইবার আপনি এটা ব্যাখ্যা করবেন। এবার কোন মডেল দিয়ে আপনি এক্স্যাক্টলি ব্যাখ্যা করতে পারবেন, বা আমি যদি পার্টিকুলার মডেল বইলা দেই যে এই মডেলটা ইউজ করে ব্যাখ্যা করো, তাহলে হচ্ছে ওই মডেলের সবগুলো কম্পোনেন্ট ইউজ করে কোনটা এনার্জি সোর্স, কোনটা ব্যারিয়ার, বা কি ব্যারিয়ার ইন্ট্রোডিউস করা যাইতে পারে, বা হচ্ছে এখানে অ্যাসেট কি ছিল, এই জিনিসগুলো আপনাদেরকে বলতে হবে। ঠিক আছে, তো যদি জিনিসটা বুঝেন তাহলে হয়তো বলতে পারবেন। মনে করেন যে একটা অ্যাক্সিডেন্টের সিনারিও আমি আপনাকে বললাম, যে সিনারিও 1, যে একজন বাইকার, এ বাইকার is riding a bike, a biker is riding a bike at a speed of কত 120 দিলাম। এটা কি মাইল পার আওয়ার হয় না কিলোমিটার পার আওয়ার হয়? কিলোমিটার kmph। আচ্ছা, তারপর বললাম যে বাইকারটা একটা স্কুল ক্রস করতেছিল, স্কুলের বাচ্চারা হচ্ছে তখন এরকম একটা স্কুল আছে, স্কুলের বাচ্চারা হচ্ছে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিল। তো বাইকার হচ্ছে একটা বাচ্চার সাথে মানে মনে করেন জানলা না করে অ্যাক্সিডেন্ট হইলো, একটা বাচ্চাকে সে আহত করলো। এইখানে হচ্ছে আমাকে বলেন যে এনার্জি সোর্স কে, তারপর হচ্ছে ব্যারিয়ার কি হইতে পারে, এখানে এখানে কি ব্যারিয়ার ছিল নাকি ছিল না, আর অ্যাসেট কে আসলে এখানে। এনার্জি স্যার বাইক স্যার। এনার্জি হচ্ছে ওই বাইকার, আর জি অ্যাসেট স্যার। হচ্ছে ওই স্কুলের যে বাচ্চাটা আহত হইলো, বাচ্চাটা হচ্ছে। আর ব্যারিয়ার ছিল না স্যার। এখন আপনি যদি কোনো একটা ব্যারিয়ার ইন্ট্রোডিউস করতে চান কি করতে পারেন এখানে? এখানে স্যার স্পিড ব্রেকার রাখতে পারি স্যার। স্পিড ব্রেকার দিতে পারেন, অথবা আপনি স্পিড ব্রেকার দিলেন না, আপনি একটা ফুট ওভারব্রিজ করে দিতে পারেন, এটা তো একটা ব্যারিয়ার। জি স্যার। এই ফুট ওভারব্রিজটাও তো ওই বাইকারটাকে বাচ্চাটার কাছে আসতে বাধা দিচ্ছে।
কারণ বাচ্চাটা উপর দিয়ে যাচ্ছে, মানে রাস্তা দিয়ে না গিয়ে সে রাস্তার উপর দিয়ে পার হচ্ছে, এটাও একটা ব্যারিয়ার। তার মানে এরকম যদি একটা সিনারিও দিয়ে বলা হয় যে এনার্জি মডেল ব্যারিয়ার ইউজ করে বলো যে এই অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে বা এখানে আসলে কোন জিনিসটা মিসিং ছিল, আপনি বলবেন যে এখানে ব্যারিয়ার ছিল না। এবং যদি এটাকে প্রিভেন্ট করার জন্য ফিউচারে কি করা যেতে পারে, আপনি বলতে পারেন অ্যাজ এ ব্যারিয়ার স্পিড ব্রেকার বা ফুট ওভার ব্রিজ ইন্ট্রোডিউস করা যেতে পারে। তো এই ধরনের একটা সিনারিও বলে দিলে আশা করি আপনি বলতে পারবেন না? ইনশাআল্লাহ স্যার। এটা তো একদম সহজ একটা মডেল, এনার্জি ব্যারিয়ার মডেল হচ্ছে একদম ইজি। আমরা আরেকটা মডেল দেখবো এখন, সেটাকে বলা হচ্ছে হেডনস মডেল। ঠিক আছে, এই হেডন ভদ্রলোক হচ্ছে প্রথমে যেটা করছিল, দেখেন এই হেডন ভদ্রলোক, উইলিয়াম হেডন ওয়াজ বোথ এ ফিজিশিয়ান এন্ড এন ইঞ্জিনিয়ার। মানে সে ডাক্তারও ছিল প্লাস ফিজিশিয়ান, মানে কি ডাক্তার না? জি স্যার। হ্যাঁ, তার মানে সে হচ্ছে ডাক্তারও ছিল আবার পাশাপাশি ইঞ্জিনিয়ারও ছিল। কেমনে হয়েছে আল্লাহ জানে, ডাক্তার ইঞ্জিনিয়ার এক লগে, আমরা তো একটাই হইতে আমাদের জান দেওয়া যাইতেছে। তো দেখেন যে সে হচ্ছে হু ওয়াজ এঙ্গেজড ইন ডিজাইনিং সেফার রোড ইন ইউনাইটেড স্টেটস ইন দ্য লেট 1950। মানে 1950 সালের শেষের দিকে এই ভদ্রলোক হচ্ছে আমেরিকাতে রাস্তাঘাট কিভাবে সেফলি ডিজাইন করা যায় এই ব্যাপারটার সাথে সম্পৃক্ত ছিল। হি ডেভেলপড এ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালাইজিং ইনজুরিজ বেসড অন 3 অ্যাট্রিবিউট। মানে একটা ইনজুরি বা একটা দুর্ঘটনা হওয়ার পরে ওই জিনিসটাকে অ্যানালাইসিস করার জন্য তিনি একটা ফ্রেমওয়ার্ক দাঁড়া করাইছিলেন। ঠিক আছে, ফ্রেমওয়ার্কটার মধ্যে 3টা কম্পোনেন্ট ছিল। প্রথমটা হচ্ছে হিউম্যান, দ্য পারসন এট রিস্ক অফ ইনজুরি, মানে কে আসলে বেশি রিস্কি এই অ্যাক্সিডেন্টের জন্য বা কার আসলে ইনজুরি হওয়ার প্রবাবিলিটি বেশি, ওই পার্সনটাকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ইকুইপমেন্ট, the energy mechanical thermal electrical that is transmitted to the human through an object or a path। মানে হচ্ছে এরকম একটা এনার্জি বা এরকম একটা হ্যাজার্ডিয়াস সাবস্টেন্স যেটা হচ্ছে একজন মানুষ থেকে আরেকজন মানুষের কাছে আপনার ফ্লো করতেছে বা আরেকজন মানুষের কাছে পৌঁছাচ্ছে অ্যাজ এ হ্যাজার্ডিয়াস সাবস্টেন্স হিসেবে। এটা হইতে পারে মেকানিক্যাল কোনো কিছু, হইতে পারে থার্মাল কোনো কিছু, হইতে পারে ইলেকট্রিক্যাল কোনো কিছু, যে কোনো কিছু হইতে পারে। এইটাকে বলা হচ্ছে ইকুইপমেন্ট। মনে করেন আমি যদি একটু আগে যে সিনারিটা দেখলাম, এখানে আমার হিউম্যান হচ্ছে স্কুলের বাচ্চাটা, কারণ সে কি, সে হচ্ছে রিস্ক অফ ইনজুরিতে আছে না। জি স্যার। ইকুইপমেন্ট হচ্ছে গিয়া ওই বাইকটা, কারণ এই বাইকটার সাহায্যেই তো আমাদের বাইকার ভদ্রলোক বাচ্চাটাকে ধাক্কা মারতেছে বা অ্যাক্সিডেন্ট সংঘটিত হচ্ছে। তাহলে এখানে ইকুইপমেন্টটা কি? ইকুইপমেন্ট হচ্ছে বাইক। মানে যেই মেকানিক্যাল বলেন বা থার্মাল বলেন বা ইলেকট্রিক্যাল বলেন, যেটাই বলেন না কেন, যে জিনিসটার সাহায্যে একজন মানুষ আরেকজন মানুষকে ইনজুর্ড করতেছে বা আহত করতেছে বা অ্যাক্সিডেন্টের শিকার করতেছে, ওইটাই কি হচ্ছে আমার ইকুইপমেন্ট। তারপর দেখেন এনভায়রনমেন্ট, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এনভায়রনমেন্ট ইন হুইচ দ্য অ্যাক্সিডেন্ট টেক প্লেস, রোড, বিল্ডিং, স্পোর্টস অ্যারেনা, মানে যেই ধরনের পরিবেশ পরিস্থিতিতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এনভায়রনমেন্টটা কেমন ছিল, এই 3টা জিনিসকে কনসিডার করতে হবে যদি আপনি হেডনস মডেল অনুযায়ী একটা অ্যাক্সিডেন্টকে ব্যাখ্যা করতে যান। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখেন, তাহলে একটু একটু খেয়াল করেন যে এই হেডন ভদ্রলোক কি করছিল। ফার্স্টে সে হচ্ছে একটা অ্যাক্সিডেন্টকে ডেসক্রাইব করার জন্য 3টা জিনিস বলছিল। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে হিউম্যান, হিউম্যান বিং। মানে কে হচ্ছে সবচেয়ে বেশি রিস্কে আছে। 2 নাম্বার হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। তারপরে হচ্ছে এনভায়রনমেন্ট। 3 নাম্বারটা হচ্ছে কোন ধরনের পরিবেশ পরিস্থিতিতে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এনভায়রনমেন্ট। আচ্ছা, এই 3টা জিনিস বলার পরে এই হেডন সাহেব হচ্ছে কয়েকদিন পরে তার মাথায় আরো 3টা জিনিস আসছে। ঠিক আছে, ওই 3টা জিনিস কি কি? হেডন ফার্দার কনসিডার্ড দ্য 3 অ্যাট্রিবিউট ইন দ্য ফলোইং 3 ফেজ। মানে এই 3টা জিনিস, এই হিউম্যান, ইকুইপমেন্ট, এনভায়রনমেন্ট, এই 3টা জিনিস কনসিডার করার পরে হেডন সাহেবের মাথায় আসছে যে আরো 3টা জিনিস কনসিডার করতে হবে। কি কি? প্রি ইনজুরি ফেজ, this is about stopping the injury event from occurring by acting on its causes। প্রি ইনজুরি ফেজটা হচ্ছে আপনার একটা ইনজুরি বা অ্যাক্সিডেন্ট হওয়ার আগে কোন ধরনের স্টেপ গুলা নিলে ওই অ্যাক্সিডেন্টটা প্রিভেন্ট করা যাইতে পারে, ওই ফেজটাকে বলা হচ্ছে প্রি ইনজুরি ফেজ। মানে হচ্ছে আপনি মনে করেন জানেন যে একটা বাইক স্কুলের সামনে স্পিড না কমাইলে বাচ্চাদেরকে মানে অ্যাক্সিডেন্ট হইতে পারে বাচ্চাদের সাথে।
তাহলে এই প্রি ইনজুরি ফেজে আপনি যদি একটা স্পিড ব্রেকার দিতেন বা একটা ফুট ওভারব্রিজ করে দিতেন, তাহলে কি অ্যাক্সিডেন্টটা প্রি ইনজুরি ফেজেই থামায় দেওয়া মানে সম্ভব হইতো। তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টটা আর সামনে আগাইতো না, অ্যাক্সিডেন্ট এখানে থামা যেত। এটাকে বলা হচ্ছে প্রি ইনজুরি ফেজ। যেমন দেখেন পুল ফেন্সেস, অনেক সময় গ্রামে ছোট বাচ্চা কাচ্চা থাকলে দেখেন না পুকুরের চারপাশে বেড়া দেয়, দেখছেন ছোটবেলায়? জি স্যার। কেন দেয়? যেন বাচ্চা দেখেছি। কাচ্চা পুকুরে না পড়ে যায়। আবার অনেক সময় জি, আগেকার দিনে দেখা যেত যে ছোট বাচ্চা কাচ্চা থাকলে বাসায় রান্নাঘরে দরজার মধ্যে একটা কাঠের এরকম ব্যারিকেড দিয়ে রাখে, যেন বাচ্চা কাচ্চা হামাগুড়ি দিয়ে রান্নাঘরে যাইতে না পারে। ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলা, এগুলো হচ্ছে কি প্রি ইনজুরি ফেজে যদি আপনি ইনস্টল করেন বা আপনি ইউজ করেন, তাহলে হচ্ছে আপনার ইনজুরি ফেজের দিকে আর জিনিসটা যাবে না। আপনি ইনজুরি হওয়ার আগে জিনিসটাকে কি করতেছেন? থামাই দিচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনার ডিভাইডেড হাইওয়ে মানে রাস্তার মাঝখানে ডিভাইডার, তারপর গুড রোড কন্ডিশন, হাউস ডিজাইন, এগুলো হচ্ছে আপনার প্রি ইনজুরি ফেজের মধ্যে আপনি চাইলে করে একটা অ্যাক্সিডেন্টকে ইনজুরি ফেজের দিকে যাইতে থামাই দিতে পারেন। তারপর দেখেন ইনজুরি ফেজ, দিস ইজ টু প্রিভেন্ট অ্যান ইনজুরি or reduce the seriousness of an injury when an event occurs by designing and implementing protective mechanism, wearing mouth guard. এই যে মনে করেন ইনজুরি ফেজ, আমরা এখন সবাই জানি যে করোনা আসলে এখন কিন্তু মানে প্রি ইনজুরি ফেজে নাই, করোনা এখন কিন্তু ইনজুরি ফেজে চলে আসছে, আমরা এখন আক্রান্ত হচ্ছি। তো এই ইনজুরি ফেজটাকে মিটিগেট করার জন্য আমরা কি করতে পারি? আমরা মাস্ক পরে বাইরে যেতে পারি। তারপর মনে করেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে অ্যাক্সিডেন্টের শিকার সে হয়ে গেছে, অ্যাক্সিডেন্টের তীব্রতা বা সিরিয়াসনেস কমানোর জন্য ড্রাইভাররা সিট বেল্ট পরতে পারে বা বাইকাররা হেলমেট পরতে পারে, যেন অ্যাক্সিডেন্ট হইলে এটা সিরিয়াসনেস কি হয়, কম হয়, বা এটার মানে কি বলবো, এটার তীব্রতা যেন কমানো পসিবল হয়। এই জন্য ইনজুরি ফেজে হচ্ছে এই জিনিসগুলো আপনি ব্যবস্থা করতে পারেন। একটা লঞ্চের কথা যদি বলি, লঞ্চে হচ্ছে আপনার মানে সেফটি জ্যাকেট বা হচ্ছে সেফ গার্ড বা এরকম যে বয়া আছে, বা ইমার্জেন্সি যে লাইফ বোট আছে, ইমার্জেন্সি যে আপনার ফায়ার এক্সটিংগুইশার আছে, এই জিনিসগুলো যদি থাকে তাহলে হচ্ছে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হইলে মানুষজন ডুববে না। মানুষজন ডুবতে লাগলে তাদেরকে যদি আপনি বয়া বা লাইফ জ্যাকেট দেন, ওইগুলো পইরাও সে কিছুক্ষণ ভেসে থাকতে পারবে। মানে একটা অ্যাক্সিডেন্ট ফেজে যে জিনিসগুলো থাকলে অ্যাক্সিডেন্টের তীব্রতা বা আপনার সিরিয়াসনেস কমানো পসিবল, এটা হচ্ছে ইনজুরি ফেজে এই জিনিসগুলা আপনি রাখতে পারেন চাইলে, বা এই জিনিসগুলা করলে অ্যাক্সিডেন্ট আপনি ওটার ফ্যাটালিটি কমাইতে পারবেন। তারপর দেখেন পোস্ট ইনজুরি ফেজ, দিস ইজ টু রিডিউস দ্য সিরিয়াসনেস অফ এন ইনজুরি অর ডিসেবিলিটি ইমিডিয়েটলি আফটার অ্যান ইভেন্ট হ্যাজ অকার্ড বাই প্রোভাইডিং অ্যাডিকুয়েট কেয়ার। আচ্ছা, এবার মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা বাইকার একটা অ্যাক্সিডেন্ট ফেস করছে বা একটা কার ড্রাইভার একটা অ্যাক্সিডেন্ট ফেস করে ফেলছে, আপনি ওই অ্যাক্সিডেন্টের তীব্রতা কমানোর জন্য সিট বেল্ট পরতে বলছেন বা সে সিট বেল্ট পরছিল, ভালো কথা, বাট তারপরে তো সে অ্যাক্সিডেন্ট ফেস করছে, সে হয়তো আহত হয়েছে, এখন সে যেন মারা না যায় বা তার কন্ডিশন যেন ফার্দার আরো খারাপ না হয়, এই জন্য পোস্ট ইনজুরি ফেজে আপনি যদি মেডিকেল ট্রিটমেন্ট বা হসপিটালে তাকে খুব তাড়াতাড়ি নিতে পারেন বা তার জন্য খুব তাড়াতাড়ি ফার্স্ট এইডের ব্যবস্থা করতে পারেন, এই ধরনের ব্যবস্থাগুলো করলে আপনি কি করতে পারেন? পোস্ট ইনজুরি ফেজে এই অ্যাক্সিডেন্টের ইফেক্টিভনেস বা অ্যাক্সিডেন্টের তীব্রতা আরো কমাইতে পারেন আপনি চাইলে। ঠিক আছে? দেখেন যে the application of immediate medical treatment such as first aid as well as in the longer term working to stabilize, repair and restore the highest level of physical and mental function possible for the injured person. ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট ইনজুরি ফেজ। তাইলে এই হেডন্স এর মডেলটা কি বুঝতে পারছেন? হেডন্স ফার্স্টে কি কি বলছিল? তিনটা জিনিস বলছিল, হিউম্যান, ইকুইপমেন্ট, হিউম্যান এনভায়রনমেন্ট। ইকুইপমেন্ট এনভায়রনমেন্ট। তারপর আরো তিনটা জিনিস বলছে কিভাবে একটা অ্যাক্সিডেন্টের মানে প্রি সিরিয়াসনেস কমানো ইনজুরি যায়। ফেজ, ইনজুরি ফেজ, পোস্ট ইনজুরি ইনজুরি ফেজ, ফেজ। পোস্ট ইনজুরি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন যে আরো হেড আছে স্যার? না, এই হেড অন হচ্ছে একটা ম্যাট্রিক্স দিছিল। ঠিক আছে, যে ম্যাট্রিক্সটা ইউজ করে আপনি দেখতে পারেন, দেখেন এই যে এই ম্যাট্রিক্সের রো বরাবর হচ্ছে হেডন্স এর প্রথম তিনটা প্রিন্সিপাল আপনি বসাবেন, বা প্রথম তিনটা ফ্যাক্টর যে বলছে হিউম্যান, ইকুইপমেন্ট, এনভায়রনমেন্ট, এই তিনটা কি প্রথম তিনটা ফ্যাক্টর না হেডন্স এর? আর কলাম বরাবর বসাবেন হচ্ছে পরের তিনটা ফ্যাক্টর, প্রি ইনজুরি, ইনজুরি, পোস্ট ইনজুরি, এই তিনটা ফেজ আপনি বসাইলেন। এখন আপনি হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স চিন্তা করবেন। আমাদের প্রি ইনজুরি ফেজে আমি যদি চিন্তা করি যে প্রি ইনজুরি ফেজে হচ্ছে মানুষের মাধ্যমে বা মানুষের কোন দিকটাতে ফোকাস করলে আপনার অ্যাক্সিডেন্ট কমানো পসিবল, এটা হচ্ছে ট্রেনিং। ঠিক আছে, আপনি মানুষকে ট্রাফিক রুলস রেগুলেশন সম্পর্কে ঠিকমতো ট্রেনিং দিতে পারেন। আপনি বলতে পারেন যে
গাড়ি চালানোর সময় এইভাবে টার্ন নিতে হয়, বা গাড়ি চালানোর সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হয়, আপনি ব্যাপারগুলো সম্পর্কে তাদেরকে ট্রেনিং দিতে পারেন। আর একটা হচ্ছে অ্যালার্টনেস, সচেতনতা। আপনি তাদেরকে বলতে পারেন রাস্তা পার হওয়ার সময় ডাইনে বামে তাকাবা, ফুট ওভার ব্রিজ ইউজ করবা, এই জিনিসগুলো করে আপনি তাদেরকে সচেতন করতে পারেন। তার মানে এই প্রি ইনজুরি ফেজে এই হিউম্যান কম্পোনেন্টের মধ্যে এই দুটো জিনিস আপনি চিন্তা করতে পারেন। তারপর দেখেন ইকুইপমেন্ট, মেইনটেনেন্স, ইএসপি সিস্টেম, মানে হচ্ছে আপনি আপনার রাস্তাঘাট বা আপনার যে গাড়ি ঘোড়া আছে এগুলোর প্রপার মেইনটেনেন্স এর মাধ্যমে আপনি প্রি ইনজুরি ফেজে জিনিসগুলোকে মিটিগেট করতে পারেন, অ্যাক্সিডেন্ট গুলোকে। তারপর দেখেন এনভায়রনমেন্ট, আপনি রোড কোয়ালিটি ইমপ্রুভ করতে পারেন। তারপর ওয়েদার কন্ডিশন, আপনি খারাপ ওয়েদার কন্ডিশন হইলে আপনি সাবধানে গাড়ি চালাইতে পারেন। এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি কি করতে পারেন, পোস্ট ইনজুরি ফেজেই আপনি একটা অ্যাক্সিডেন্টকে মিটিগেট করতে পারেন। তারপর দেখেন ইনজুরি ফেজে হচ্ছে আপনি কিভাবে জিনিসগুলো করতে পারেন, মানে হিউম্যান রিয়াকশন, মানুষ কিভাবে রিয়াক্ট করতেছে ইনজুরি ফেজে, এটাও কিন্তু অ্যাক্সিডেন্ট কতটুক হবে না হবে, কয়জন মারা যাবে, এটা জন্য দায়ী আসলে। তারপর হচ্ছে রোবাস্টনেস। আচ্ছা, রোবাস্টনেস বলতে আসলে এখানে কি বুঝাইছে? রোবাস্টনেস বলতে হচ্ছে, রোবাস্টনেস এর বাংলাকে একটু দেখেন তো, সার্চ দিয়ে গুগলে কেউ একজন। রোবাস্ট বলতে আমরা বুঝি যে অনেক বিস্তৃত বা অনেক বেশি কিছু, এরকম কিছু। বাট রোবাস্টনেস এর আর কি কি অর্থ আছে একটু গুগলে সার্চ দেন তো কেউ। কেউ কি সার্চ দিছেন নাকি আমি দিব? স্যার দিচ্ছি স্যার। রোবাস্টনেস এর মানে কি? রোবাস্ট কথাটার মানে হচ্ছে অনেক বিস্তৃত বা স্যার বলিষ্ঠতা। আচ্ছা, বলিষ্ঠতা। আর কি কি অর্থ আছে রোবাস্টনেস এর? স্যার একটাই আছে আমার কাছে। আচ্ছা, তার মানে হয়তো রোবাস্টনেস বলতে বুঝাইছে যে মেন্টালি একজন ড্রাইভার বা একজন গাড়ি ড্রাইভার বা বাইকার কতটা মেন্টালি কতটা স্ট্রং, বা সে কতটা মানে ঠান্ডা মাথায় আসলে ড্রাইভ করতে পারতেছে, এটাও হচ্ছে হয়তো রোবাস্টনেস বলতে বুঝাইছে আর কি। মানে তার রিয়াকশন টাইম, সামনে হঠাৎ করে একটা স্কুলের বাচ্চা চলে আসলো, সে কত তাড়াতাড়ি ব্রেক করতে পারতেছে বা কত তাড়াতাড়ি হচ্ছে মানে সে মানে তার ডিসিশন টেকিং ক্যাপাসিটি কেমন আসলে, এটা হচ্ছে হয়তো এই রিয়াকশন বা রোবাস্টনেস এর মধ্যে আসছে ইনজুরি ফেজটাতে। তারপর দেখেন ইকুইপমেন্ট, এয়ার ব্যাগ, তারপর হেড রেস্ট। গাড়িতে এরকম অ্যাক্সিডেন্ট হইলে হঠাৎ করে সামনে একটা ইমার্জেন্সি বেলুনের মতো বা ব্যাগের মতো খোলা যায় না? জি স্যার। তারপর হচ্ছে আমাদের মাথার পিছনে আমরা যেন বাড়ি খাইলে, মানে আমরা যেন পিছন দিকে বাড়ি খাওয়ার জন্য যেন একটা ফোম বা নরম কিছু থাকে অনেক সময় গাড়িতে, মানে মাথা রাখার জন্য হেড রেস্ট। এই জিনিসগুলো থাকলে হয়তো ইনজুরি প্রিভেন্ট করা পসিবল হতে পারে। আরেকটা হচ্ছে মিড রোড ব্যারিয়ার, আপনি রাস্তার মাঝখানে একটা এরকম ডিভাইডার দিয়ে আপনার ইনজুরি ফেজটাকে কমাইতে পারেন চাইলে। আর পোস্ট ইনজুরি ফেজে দেখেন হিউম্যান ট্রেন্ড মেডিকেল পার্সোনাল অ্যাভেলেবেল, মানে যদি আপনার সঠিক বা ট্রেন পার্সন অ্যাভেলেবেল থাকে আপনার যারা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে যারা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে তাদেরকে আপনার দেখাশোনা করার জন্য, তাহলে হয়তো ওই মানুষটা বাঁচতেও পারে। আবার হচ্ছে ইকুইপমেন্ট দেখেন, ইকুইপমেন্ট টু রেস্কিউ পিপল ট্র্যাপড ইন কার, গাড়ির মধ্যে একটা মানুষ আটকায় গেছে, তাকে আপনি পোস্ট ইনজুরি ফেজে বাইর করতে যাচ্ছেন, আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ সাফিসিয়েন্ট ইকুইপমেন্ট থাকে তাহলে হয়তো আপনি ওই মানুষটাকে বাঁচাইতেও পারেন। তারপর শর্ট ডিস্টেন্স টু হসপিটাল, এনভায়রনমেন্ট, যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গা থেকে যদি হসপিটালের ডিস্টেন্স কম হয় তাহলে হয়তো মানুষটা বেঁচে যেতে পারে। এইটা হচ্ছে হেডন্স ম্যাট্রিক্স বা হেডন্স প্রিন্সিপাল। আপনি একটা অ্যাক্সিডেন্ট সিনারিওকে এভাবে এক্সপ্লেইন করতে পারেন এবং আপনি দেখতে পারেন যে একটা মনে করেন আপনি দেখছেন যে ঢাকা চিটাগাং হাইওয়েতে টিপরা বাজারে একটা অ্যাক্সিডেন্ট হইলো, একটা বাস হচ্ছে একটা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে, ঠিক আছে? এই মুখোমুখি সংঘর্ষে মনে করেন আপনার আল্লাহ মাফ করুক 30 জন মানুষ মনে করেন মারা গেছে, ঠিক আছে? 30 জন মানুষ হচ্ছে ডেথ। এখন আপনি যখন এই অ্যাক্সিডেন্ট সিনারিওটা ইনভেস্টিগেট করতে যাবেন, আপনি তখন দেখবেন যে এই কম্পোনেন্ট গুলার কোন কম্পোনেন্ট আসলে মিসিং ছিল, বা কোন কম্পোনেন্টটা থাকলে, যেটা মিসিং ছিল বাট যদি থাকতো তাহলে আসলে এই 30 জন মানুষ যে প্রাণ হারাইছে তারা আসলে প্রাণ হারাইতো না, তাদেরকে আসলে বাঁচানো যায়। আপনি এই জিনিসটা যদি চিন্তা করতে যান তাহলে আপনি এই হেডন্স প্রিন্সিপাল বা এই হেডন্স মডেল অনুযায়ী আগাইতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। মানে মনে করেন আমি আপনাকে একটা সিনারিও বলে দিলাম, আমি আপনাকে একটা সিনারিও বললাম যে ঢাকা চিটাগাং হাইওয়েতে টিপরা বাজারে হচ্ছে একটা বাস আর একটা ট্রাক হচ্ছে মুখোমুখি কলিশন হয়েছে, এবং এই মুখোমুখি কলিশনের জন্য 30 জন মানুষ আপনার স্পট ডেড, মানে জায়গাতেই মারা গেছে। 15 জন মানুষ আহত হয়েছিল,
যাদের মধ্যে 10 জন হচ্ছে হয়তো 5 ঘন্টা বা 6 ঘন্টা বেঁচে ছিল, বাট তারপরে মারা গেছে। তো এই যে আমার টোটাল ফ্যাটালিটি রেট বা ডেথ রেট হচ্ছে 30 প্লাস 10 40। আমি পুরো জিনিসটা যদি আপনাকে ব্যাখ্যা করতে বলি, আপনি তখন এই অ্যাডভান্স মডেল অনুযায়ী স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করতে পারেন, এবং কি থাকলে এখানে আসলে এই 30 জন মানুষ বা এই যে 10 জন মানুষ পরবর্তীতে আরো মারা গেল, কিভাবে তাদেরকে আসলে বাঁচানো যাইতো, আপনি তাদের জন্য কি টেকনিক্যাল মেজার বা কোন ধরনের স্টেপ গ্রহণ করলে তাদেরকে মানে আসলে বাঁচানো পসিবল হইতো, এটা আপনি ব্যাখ্যা করতে পারেন চাইলে এই হেডন্স মডেলটা ইউজ করে। তাহলে কোনো একটা সিনারিও যদি এরকম আমি আপনাদের সামনে দিয়ে দিই, এই হেডন্স মডেল ইউজ করে ব্যাখ্যা করতে পারবেন? চেষ্টা করবো স্যার। এই ম্যাট্রিক্সটা মনে রাখবেন, তাইলে হয়তো ব্যাখ্যা করতে হয়তো পারবেন ইনশাআল্লাহ, যদি এই ম্যাট্রিক্সটা মনে রাখেন, হেডন্সের ম্যাট্রিক্সটা। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আজকে আমরা লাস্ট আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এরকম মডেল আরো আছে, বাট আমরা হচ্ছে হঠাৎ করে একটু মানে পরবর্তী মানে শেষের দিকে চলে যাচ্ছি, কারণ বললাম তো যে সবগুলো মডেল আসলে পড়া আমাদের জন্য পসিবল না, আমরা জাস্ট বাইসা বাইসা কয়েকটা মডেল পড়বো। আমরা এখন যে মডেলটা পড়বো, এই মডেলটার কাজ হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট সিনারিওকে রিকনস্ট্রাক্ট করা। একটা অ্যাক্সিডেন্ট মনে করেন হইছে, অ্যাক্সিডেন্টটা কিভাবে হইছে, ওই অ্যাক্সিডেন্ট সিন পুরো জিনিসটাকে হচ্ছে আবার নতুন ভাবে চিন্তা করা বা রিমডেলিং করা বা তৈরি করাটাই হচ্ছে এই আমাদের আজকের এই লাস্ট মডেলটার কাজ। এই মডেলটাকে বলে হচ্ছে স্টেপ। দেখি কি বলে, দেখে বলে হচ্ছে স্টেপ। দেখি যে স্টেপটা আসলে কি জিনিস বা কিভাবে কাজ করে। দেখেন কাউন্টডাউন করা আছে না? নেট বন্ধ লাগবে। নেটটা বন্ধ লাগবে। নেটে কি নেট? the step method was developed by Hendrick and Banner in 1987. Step is principally an accident investigation tool whose main purpose is to reconstruct an accident by plotting the sequence of contributing events and actions into a step diagram. আচ্ছা, স্টেপ হচ্ছে এমন একটা মেথড যেখানে হচ্ছে আপনার যেই কারণগুলা বা যে কজের কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওই কজগুলো হচ্ছে একটা ডায়াগ্রামের মধ্যে বসায় ওই পুরা অ্যাক্সিডেন্ট সিনটা আবার রিকনস্ট্রাক্ট বা রিমডেলিং করার চেষ্টা করা হয়। ঠিক আছে, তো এখানে দেখেন যে স্টেপের কি কি প্রসিডিউর ফলো করা হয়। দ্য স্টার্ট স্টেট ডেসক্রাইবস দ্য নর্মাল স্টেট অফ দ্য সিস্টেম, মানে একদম শুরুতে কোত্থেকে অ্যাক্সিডেন্টটা শুরু হয়েছিল বা একদম নর্মাল সিনারিওটা, যে একটা লঞ্চ চলতেছে, লঞ্চ স্টার্ট, এইটা হচ্ছে আমাদের একেবারে স্টার্টিং ফেজ। ঠিক আছে, তারপর দেখেন ইনিশিয়াল ইভেন্ট ইজ দ্য ইভেন্ট দ্যাট ডিস্টার্ব দ্য সিস্টেম and initiated the accident process. The initial event is an unplanned change done by an actor. ঠিক আছে, দেখেন আমাদের স্টার্ট স্টেটটা হচ্ছে একটা নর্মাল সিনারিও, যে একটা বাস চলতেছে। ঠিক আছে, এটা নর্মাল, এটা হচ্ছে স্টার্ট স্টেট, এখানে কোনো সমস্যা নাই, বাস চলতেছে 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 চলতে চলতে এরপরে যে জিনিসটা আসবে স্টেপে, সেটা হচ্ছে ইনিশিয়াল ইভেন্ট। মানে যেই ইভেন্টটা হচ্ছে একজন অ্যাক্টর, অ্যাক্টর মানে হচ্ছে এটা একটা ব্যক্তি হইতে পারে, এটা যে কোনো একটা মানে একটা ক্যাটালিস্ট বা একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটার কারণে হচ্ছে আপনার একটা ঘটনা শুরু হইলো, যে ঘটনাটা আসলে আনপ্ল্যান্ড, মানে যে ঘটনাটা আসলে ওই গাড়ির ড্রাইভার বা ওই লঞ্চের ড্রাইভার বা ওই প্লেনের ড্রাইভার বা পাইলট চিন্তা করে না যে এরকম একটা ঘটনা হইতে পারে। তার মানে ইনিশিয়াল ইভেন্ট হচ্ছে এমন একটা আনপ্ল্যান্ড ইভেন্ট বাই অ্যান অ্যাক্টর, মানে যেটা যে কোনো একজন ক্রিয়েট করছে। ঠিক আছে, আচ্ছা আপনি মনে করেন বাইক চালায় যাইতেছেন যাইতেছেন যাইতেছেন, ঠিক আছে, আপনি যে বাইক চালাচ্ছেন এটা মনে করেন আপনার বাইক, তাহলে ইনিশিয়াল ইভেন্ট কি? আপনি ইনিশিয়াল ইভেন্ট বা স্টার্ট স্টেট হচ্ছে আপনি বাইক চালাচ্ছেন, আমি আপনার সামনে দিয়ে হঠাৎ করে দৌড় মারছি রাস্তা পার হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এখানে ইনিশিয়াল ইভেন্ট কি? এই যে আমি দৌড় দিলাম, এটা হচ্ছে ইনিশিয়াল ইভেন্ট। ঠিক আছে,
এবং এখানে অ্যাক্টর কে? এখানে অ্যাক্টর কে? আমি না আপনি? এই ইনিশিয়াল ইভেন্টটা স্টার্ট করছে কে? কেউ কোনো কথা কি ইচ্ছা করে বলতেছেন না, শুনতেছেন না, আল্লাহ জানে। আপনারা কি শুনতেছেন না শুনতেছেন না? শুনতেছি স্যার। তাহলে এখানে অ্যাক্টর কে? অ্যাক্টর হচ্ছে আমি, জি কারণ স্যার। এই ইনিশিয়াল ইভেন্টটা আমি শুরু করছি না, জি স্যার। আমি দৌড় দিছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই যে দৌড় দিলাম এটা কি ইনিশিয়াল ইভেন্ট। তারপর দ্য এলিমেন্টারি ইভেন্ট, দেখেন an event is an action committed by a single actor. Events are used to develop the accident process and are drawn as rectangle in the step diagram. মানে দেখেন, এই যে আমি দৌড় দিলাম, এই দৌড় দেওয়ার কারণে আরো অনেকগুলা এলিমেন্টারি ইভেন্ট ক্রিয়েট হবে। মনে করেন বাইকার হচ্ছে আপনার বাইকের কন্ট্রোল হারায় ফেলবে, সে হচ্ছে ইমার্জেন্সি ব্রেক করতে গিয়ে রাস্তার মধ্যে পিছলা খাবে। এই যে ইভেন্ট, প্রত্যেকটা ইভেন্ট বা প্রত্যেকটা আলাদা আলাদা ঘটনা, এগুলোকে বলা হচ্ছে এলিমেন্টারি ইভেন্ট। এবং এই এলিমেন্টারি ইভেন্ট গুলাকে এই স্টেপ, এই ডায়াগ্রামটার মধ্যে হচ্ছে এরকম বক্স আকারে বা রেক্টেঙ্গেল আকারে দেখানো হয়, ঠিক আছে? The events are assumed to flow logically in the accident process. এবং এই যে এলিমেন্টারি ইভেন্ট গুলা, এটা একটার পর আরেকটা লজিক্যালি হবে। সে ব্রেক ফেল করলো, তারপর সে হয়তো রাস্তার মধ্যে উল্টায় যাবে, মানে সে ব্রেক ফেল করে, কিন্তু আপনি বলতে পারবেন না যে সে ব্রেক ফেল করছে তারপর সে গাছের উপরে উঠে গেছে, কারণ ব্রেক ফেল করার পর কি গাছে ওঠা পসিবল? পসিবল? না স্যার। পসিবল না না। স্যার। ব্রেক ফেল করলে সে কি হইতে পারে? ব্রেক ফেল করলে সে হয়তো তার বাইকটা থামবে না, সে বাইক নিয়ে পড়ে যেতে পারে। এটা হচ্ছে লজিক্যাল। তার মানে এলিমেন্টারি ইভেন্ট গুলো হচ্ছে একটার পর একটা ফ্লো করবে এবং একটার সাথে আরেকটা কিভাবে মানে রিলেট করা থাকবে, লজিক্যালি রিলেটেড হইতে হবে, ইলজিক্যাল কিছু হইতে পারবে না, ঠিক আছে? দেখেন, অ্যারোস আর ইউজ টু ইলাস্ট্রেট দ্য ফ্লো। মানে এরকম আপনার এলিমেন্টারি যে ইভেন্ট গুলো, এগুলোকে হচ্ছে বক্স আকারে দেখানো হয়। বক্সের মধ্যে বলা থাকে যে ব্রেক ফেল, তারপর গাড়ি থামতেছে না, তারপর হচ্ছে এরকম পিছলা খাইছে, এগুলো হচ্ছে আপনার বক্সের মধ্যে বলা থাকে। এবং অ্যারো দিয়ে আপনার একটার সাথে আরেকটা সম্পর্ক বোঝানো হয় যে কোন ইভেন্টের পরে কোন ইভেন্টটা হইছে। এ টাইমলাইন ইজ ইউজড as the horizontal axis in the step diagram. এই যে আমি এই হরাইজন্টাল দাগগুলা দিচ্ছি বা অ্যারোগুলা দিচ্ছি, এই অ্যারোগুলার উপরে একটা টাইমলাইন বলা থাকে যে 5 মিনিট 6 মিনিট একটা ইভেন্ট শুরু হয়েছে কখন এবং ওই ইভেন্টটা শেষ হয়েছে কখন, এই টাইমগুলো হচ্ছে এই টাইমলাইনের মধ্যে দেখানো থাকে, ঠিক আছে? তারপর দেখেন, দ্য এন্ড ইভেন্ট অফ দ্য স্টেপ ডায়াগ্রাম ইজ দ্য পয়েন্ট ওয়্যার অ্যান অ্যাসেট ইজ হার্ম। এবং এই স্টেপ ডায়াগ্রামের একেবারে লাস্টের পয়েন্টটা হচ্ছে একটা অ্যাসেট যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওইটা হচ্ছে একদম লাস্টের স্টেপ বা লাস্টের কি বলবো, লাস্টের মেকানিজম। যদি একটা স্টেপ ডায়াগ্রাম দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দেখেন স্টেপ ডায়াগ্রাম, দেখেন এখানে হচ্ছে এই যে অ্যাক্টর, অ্যাক্টর এ বি সি ডি, বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্টটা শুরু হতে পারে। তো একটা অ্যাক্টর হচ্ছে একটা ইনিশিয়াল ইভেন্ট ক্রিয়েট করলো, তারপর দেখেন এই যে আপনার এলিমেন্টারি ইভেন্ট যেগুলো আছে এগুলোকে কিভাবে দেখানো হয়েছে, এগুলোকে রেক্টেঙ্গেল আকারে দেখানো হবে। এবং এই রেক্টেঙ্গুলার মধ্যে বলা থাকবে যে মনে করেন অ্যাক্টর এ হচ্ছে আপনার বাইকার, অ্যাক্টর বি হচ্ছে আপনার কার ড্রাইভার, অ্যাক্টর সি হচ্ছে আপনার পেডিস্ট্রিয়ান, অ্যাক্টর ডি হচ্ছে আপনার মনে করেন কি বলবো, ট্রাফিক পুলিশ মনে করেন, ঠিক আছে? এখন এই বাইকার মনে করেন হচ্ছে একটা, সরি এখানে তো বাইকার না, এখানে হচ্ছে পেডিস্ট্রিয়ান হচ্ছে একটা ইভেন্ট শুরু করলো, সে কি করছে, রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিছে। তাইলে এখানে অ্যাক্টরকে পেডিস্ট্রিয়ান, পেডিস্ট্রিয়ান একটা ইভেন্ট স্টার্ট করলো। তো এলিমেন্টারি ইভেন্ট একটা স্টার্ট করলো, তার কারণে হচ্ছে অনেকগুলা আপনার এই যে কি বলবো ইভেন্ট, মানে ছোট ছোট ইভেন্ট ক্রিয়েট হইলো। যে বাইকার হচ্ছে বাইকের কন্ট্রোল হারায় ফেলছে, বাইকার বাইক নিয়ে উল্টায় গেছে। এই যে ইনিশিয়াল বা এই যে আপনার এলিমেন্টারি ইভেন্ট গুলো ক্রিয়েট হচ্ছে, এগুলাকে হচ্ছে আপনি কি রেক্টেঙ্গেল হিসেবে দেখাবেন এবং একটার সাথে আরেকটা কি অ্যারো দিয়ে লজিক্যালি এগুলোর মধ্যে রিলেশন থাকতে হবে। এবং এখানে আপনি টাইম বলে দিবেন 5 মিনিট 6 মিনিট, মানে কোন ইভেন্টটার পরে আরেকটা ইভেন্ট ক্রিয়েট হতে কতক্ষণ সময় লাগছে, এটাকে বলা হচ্ছে কি টাইম লাইন। এবং লাস্ট পর্যন্ত যখন একটা অ্যাসেটের ক্ষতি হচ্ছে ওইখানে গিয়ে আমাদের ডায়াগ্রামটা শেষ হচ্ছে, এন্ড ইভেন্ট। মানে এই স্টেপে এসে কি হইলো, একটা অ্যাসেটের একটা ক্ষতি হইলো, একজন মানুষ ইনজুর্ড হইলো বা একটা অ্যাক্সিডেন্ট হইলো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের স্টেপ ডায়াগ্রাম। এবং এভাবে হচ্ছে একটা অ্যাক্সিডেন্টকে আপনার রিকনস্ট্রাক্ট বা রিসিন করা হয় আর কি। এখন আমি যদি আপনাদেরকে একটা সিনারিও বলে দেই
যে একজন বাইকার বাইক চালা যাইতেছিল, সে হচ্ছে বাইক চালায় যাইতে যাইতে সে হঠাৎ করে হচ্ছে আপনার একটা বাচ্চা হচ্ছে তার সামনে দিয়ে দৌড় দিছে, এরপর সে মানে ব্রেক করছে, তার ব্রেক করতে 2 মিনিট লাগছে, অথবা সে 1 মিনিট লাগছে তার চিন্তা করতে সে ব্রেক করবে নাকি করবে না। 1 মিনিট লাগলে তো সমস্যা, তার মনে করেন 20 সেকেন্ড লাগছে চিন্তা করতে সে ব্রেক করবে নাকি করবে না। 20 সেকেন্ড লাগায় সে ব্রেক করলো, ব্রেক করার পর তার গাড়িটা থামতে আরো 30 সেকেন্ড বা 40 সেকেন্ড লাগছে মনে করেন। আমি এখন আপনাকে টাইম গুলো বলে দিচ্ছি আর ইভেন্ট গুলো বলে দিচ্ছি, এবং লাস্ট পর্যন্ত গিয়ে বাইকারটা হচ্ছে কোনো বাচ্চাকে ধাক্কা মারে নাই, বাট বাইকার নিজে কন্ট্রোল হারায় একটা ইলেকট্রিক্যাল খাম্বার সাথে বাড়ি খাইছে, এবং বাড়ি খায় ইলেকট্রিক্যাল খাম্বাও নষ্ট হয়েছে, বাইকার নিজেও ব্যথা হয়েছে। এটা হচ্ছে আমাদের ওই লাস্টের কি অ্যাসেটের ক্ষতি হলো, এন্ড ইভেন্ট। আমি যদি একটা এরকম স্টেপ ডায়াগ্রাম আঁকতে বলি, আঁকতে পারবেন? সেম টু সেম স্যার। কোন জিনিসগুলো হচ্ছে এখানে অ্যাক্টর, কোন জিনিসগুলো হচ্ছে এলিমেন্টারি ফ্যাক্টর এরকম রেক্ট্যাঙ্গেলের মধ্যে আসবে, কোন জিনিসগুলো হচ্ছে আপনার টাইম লাইনের মধ্যে এরকম আপনি টাইম গুলো বলে দিবেন যে কোন ইভেন্টের পর কোন ইভেন্ট হয়েছে, নিজে চিন্তা করে এরকম একটা ডায়াগ্রাম আঁকতে পারবেন না? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, এটাকে বলা হচ্ছে স্টেপ ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাও বুঝেন, আপনাদের পরীক্ষাতে এরকম একটা সিনারিও দিয়ে বলে দেওয়া থাকতে পারে কি স্টেপ ডায়াগ্রাম আঁকো, ঠিক আছে? তখন হচ্ছে আপনার মানে জিনিসগুলো বুঝা আঁকতে হবে আর কি স্টেপ ডায়াগ্রাম। আজকে আমাদের এতটুকুই থাক। আমরা আজকে হচ্ছে দেখলাম কি কি, আমরা দেখলাম হচ্ছে এনার্জি ব্যারিয়ার মডেল দেখলাম, তারপর হেড-অনস মডেল দেখলাম, আর হচ্ছে স্টেপ ডায়াগ্রাম দেখলাম বা স্টেপ মডেলিং দেখলাম। তাহলে একদম যদি সহজ কিছু অ্যাক্সিডেন্ট সিনারিও, অবজেক্টিভ দেখছি স্যার। অবজেক্টিভ দেখছি ওটা তো হ্যাঁ দেখছি, বাট একদম যদি সহজ কিছু অ্যাক্সিডেন্ট সিনারিও আপনাদেরকে বলে দেওয়া হয় যে এটা এনার্জি ব্যারিয়ার মডেল অনুযায়ী এক্সপ্লেইন করো, বা হেড-অনস ম্যাট্রিক্স ইউজ করে এক্সপ্লেইন করো, বা স্টেপ ডায়াগ্রাম ইউজ করে এক্সপ্লেইন করো, আপনাকে যদি এরকম বলে দেওয়া হয় আপনি কি এক্সপ্লেইন করতে পারবেন? বললে পারবো স্যার। বলে করেন আমি পার্টিকুলার আপনাকে বলে দিলাম যে এখানে হেড-অনস ম্যাট্রিক্স ইউজ করে এক্সপ্লেইন করো বা স্টেপ ডায়াগ্রাম ইউজ করে এক্সপ্লেইন করো, তাহলে আপনার হয়তো একটা অ্যাক্সিডেন্ট সিন বা একটা অ্যাক্সিডেন্ট সিনারিওকে এরকম হেড-অনস মডেল বা স্টেপ ডায়াগ্রাম বা হেড-অনস ম্যাট্রিক্স বা এনার্জি ব্যারিয়ার মডেল এগুলো ইউজ করে এক্সপ্লেইন করা লাগতে পারে পরীক্ষাতে। তাহলে আমরা এই তিনটা জিনিস বুঝছি মোটামুটি। জি স্যার। হয়তো পিডিএফ গুলো দেখলে আরো বুঝবেন, আর একটু নিজেরা যদি পড়েন বাসায় জিনিসগুলা একটু প্র্যাকটিস করেন, এরকম নিজেরা যদি অ্যাক্সিডেন্ট সিন বা অ্যাক্সিডেন্টের ঘটনা চিন্তা করে ওই ঘটনাটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করেন এই তিনটা মডেল অনুযায়ী, হয়তো আরো ভালো এক্সপ্লেইন করতে পারবেন। আচ্ছা, জি স্যার। আমি আর আপনাদের একটা ক্লাস নিব, ঠিক আছে? আমাদের ট্রান্সপোর্টেশনের লাস্ট ক্লাস হচ্ছে পরশু হবে, পরশু রাতে নিব ক্লাসটা, পরশু রাত 9টার সময় নিব, ঠিক আছে? জি স্যার। আর মানে যারা হচ্ছে একটু দেরি করে আসছেন তাদের সবার জন্য বলতেছি, আমরা হচ্ছে আগামী শনিবারে, মানে আজকে তো রবিবার, আমরা হচ্ছে নেক্সট শনিবারে প্রফেশনাল প্র্যাকটিসের উপর একটা ক্লাস টেস্ট নিব, ঠিক আছে? সন্ধ্যা 7:30টার সময় ক্লাস টেস্টটা নিব, এবং ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে ওই যে বোর্ড প্রসিডিং 1 2 ওয়ার্ক অর্ডার আর হচ্ছে টেন্ডার, এই চারটা ফরম্যাট হচ্ছে একদম ভালো মতো একদম মুখস্থ করে ফেলবেন। চারটা ফরম্যাট, ওই ফরম্যাট গুলো মুখস্থ করে ফেললে আমি আপনাকে যে কোনো একটা জিনিস লিখতে বলবো, আপনি ওই ফরম্যাট অনুযায়ী আপনার মতন জিনিসটা বানাবেন, ঠিক আছে? এটাই হচ্ছে আপনার পরীক্ষা। এবং হয়তো পরীক্ষাটা হচ্ছে এরকম হবে যে আপনি কাগজ কলম মানে নিজে ইউজ করবেন, লেখা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবেন, এটাই হচ্ছে আপনার মানে পরীক্ষাতে এভাবেই নিব হয়তো পরীক্ষা। তো সিলেবাস বলে দিছি, আশা করি কারো কোনো প্রবলেম হবে না। আর ইনশাল্লাহ আমরা পরশুদিন আমাদের নেক্সট ট্রান্সপোর্টেশন ক্লাসে আরো 2-3টা মডেল দেখে আমরা ট্রান্সপোর্টেশন কোর্সটা শেষ করে দিব। আচ্ছা, রোল নাম্বার 1 ইয়েস স্যার। 2, রোল নাম্বার 2 কি আছে? রোল নাম্বার 2 নাই। আচ্ছা, রোল নাম্বার 3, Yes, sir. রোল নাম্বার 6, Yes, sir. রোল নাম্বার 9, Yes, sir. রোল নাম্বার 10 নাই স্যার। ছিল নাকি মানে আগে থেকে ছিল না? স্যার আগে থেকে ছিল না, দেখি নাই স্যার। রোল নাম্বার 11 রাফি ছিল স্যার। গেল কই? স্যার এটা স্যার তো এখন স্যার ওর নেট প্রবলেম মনে হয়। আচ্ছা, ওরে প্রেজেন্ট দিছি। রোল নাম্বার 12, ইয়েস স্যার। রোল নাম্বার 15, Yes, sir. রোল নাম্বার 16 নাই স্যার, মানে শুরুতে ছিল নাকি একদমই ছিল না? একদম ছিল না স্যার। রোল নাম্বার 20,
Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে রাত্রেবেলা ইনশাআল্লাহ আমরা লাস্ট ক্লাস স্যার করব। পরশুদিন রাতে স্যার। সরি, হ্যাঁ পরশুদিন রাতে। ভালো থাকেন সবাই, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।